Hello aspirants, welcome to another video of Career Map Online. তো আমাদের সেল সিরিজ স্টার্ট হয়েছিল। তো সেল সিরিজের মধ্যে আমাদের যেরকম তোমাদের বলেছিলাম শুরুতেই যে আমরা এই পুরো সিরিজটাকে এবং এর পরবর্তীকালে যে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনসগুলো আসবে সেখানে আমরা ওটাকে দুটো পার্টে ডিভাইড করব। প্রথম পার্ট থাকবে বেসিক টু অ্যাডভান্স, যেখানে একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কী টপিক, কী পয়েন্টস, কী জিনিস পড়তে হবে, চ্যাপ্টারটার কনসেপ্টস, তার উপর জোর দিয়ে আমরা ক্লাসগুলো করাবো। এবং ক্লাস শেষে আমরা নিয়ে আসবো প্রিভিয়াস ইয়ার বিভিন্ন রকম কোয়েশ্চেন্স, যেগুলো ধরো এসএসসি বিভিন্ন পরীক্ষাতে এসএসসি সিজিএল, সিএইচএসএল, সিজিএল টায়ার 2 কিংবা সিপিও, এমটিএস, এছাড়া ডব্লিউবিপিএসসির বেশ কিছু এক্সামে এসছে এরকম কিছু ফ্রিকোয়েন্ট কিছু কোয়েশ্চেন্স আমরা তোমাদের জন্য কিন্তু নিয়ে আসবো বলেছিলাম। এবং সেই মতো আজকে কিন্তু আমাদের যে ডিসকাশনটা হবে এই ডিসকাশনটা কিন্তু পুরোপুরি রাখা হয়েছে সেলে দ্য বেসিক ইউনিট অফ লাইফ, তার ওপর 60খানা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে, ঠিক আছে। এবং এই 60খানা কোয়েশ্চেন কিন্তু এগুলো আমি তোমাদের বলেছিলাম যে এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে সেল থেকে। সেল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার বায়োলজিতে। তো এই 60খানা কোয়েশ্চেন মানে এই নয় যে প্রিভিয়াস ইয়ারে শুধুমাত্র এই 60খানা এসেছে, প্রচুরবার রিপিটও হয়েছে বেশ কিছু কোয়েশ্চেন্স। তো আমি তোমাদের সেগুলোও বলে দেবো। তো আমরা কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করব, তার অ্যান্সারগুলো দেখবো কী আছে, সেগুলো কোন কোন এক্সামে কোন কোন শিফটে এসছে সেগুলোও তোমাদের জানাবো, এবং তার মধ্যে কোনগুলো রিপিট হয়েছে সেগুলো তোমাদের কিন্তু আমি বলে দেবো আলাদা করে। তো আমাদের আজকের সেল দ্য বেসিক ইউনিট অফ লাইফের আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনস হয়েছে তার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো নিয়ে আমাদের ডিসকাশন স্টার্ট হবে। তো এখানে আমাদের যেহেতু সামনে সিজিএল জানো টায়ার 2 আসতে চলেছে, যারা টায়ার 1 কোয়ালিফাই করবে তারা টায়ার 2তেও চান, তাদের জন্য টায়ার 2 আসতে চলেছে। আমাদের এসএসসি এমটিএস আসতে চলেছে সামনে। এছাড়া ডব্লিউবিসিএসেরও তো ডেট অ্যানাউন্স হয়ে গেছে 5 নভেম্বর। তো এই সব কিছু মাথায় রেখে আমরা কিন্তু যে সিরিজটা সাজিয়েছি এই সিরিজটাতে আমরা টপ এই এক্সাম ওয়াইজ কিন্তু আমরা ডিসকাস করব। অর্থাৎ প্রথমে বেশ কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো আসবে এসএসসি এমটিএসের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। আমরা স্টার্ট করব এমটিএস থেকে, তারপরে সিএইচএসএলের বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, তারপর সিজিএলের বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, লাস্টে এসএসসি সিপিওর বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স থাকবে। এবং সব শেষে আমরা রেখেছি যে ডব্লিউবিপিএসসির কিছু বাছাই করার প্রশ্ন। ডব্লিউবিপিএসসির যে কোয়েশ্চেন্সগুলো সেগুলো ডব্লিউবিপিএসসি ক্যাটাগরিতে রাখা হলেও ডব্লিউবিপিএসসির বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার যে পরীক্ষাগুলো হয়েছে লাস্ট 4-5 বছরে, তার থেকে আমরা যখন সেই কোয়েশ্চেন্সগুলো অ্যানালিসিস করছিলাম আমরা কিন্তু দেখেছি এই জিনিসটা যে কোয়েশ্চেন্সগুলো এসএসসির মধ্যে আসছে তার মেজরিটি পোর্শন কিন্তু পিএসসিতেও রয়েছে, ঠিক আছে। তো আমরা অল্প কিছু সংখ্যক কোয়েশ্চেন শুধুমাত্র যেগুলো ডব্লিউবিসিএস মেন্স বা প্রিলিতে এসছে সেইগুলো কয়েকটা লাস্টে রেখেছি তোমাদের জন্য। তো প্রত্যেকটা এক্সাম ওয়াইজ আমাদের ডিসকাশন চলবে। তো আমাদের ফার্স্ট ডিসকাশন স্টার্ট হচ্ছে এসএসসি এমটিএসের কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের উপর বেস করে এবং তাদের সলিউশন নিয়ে। তো লেটস স্টার্ট, শুরু করা যাক। তো আমাদের কোয়েশ্চেন নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং সেল অর্গানেলস ইজ নোন অ্যাজ সুইসাইডাল ব্যাগ। তো যারা ক্লাসটা ফলো করেছো তারা কিন্তু আমি বলবো যে তোমরা আমি অ্যান্সারগুলো বলার আগে চেষ্টা করো কমেন্ট সেকশানে অ্যান্সারগুলো লেখার, কোয়েশ্চেন নাম্বার এবং অ্যান্সারগুলো লেখার, এবং দেখো তোমরা কতগুলো করতে পারছো, ঠিক আছে। যতগুলো তোমরা করতে পারবে তত কিন্তু নিজেদেরই কনফিডেন্স বুস্ট হবে, ঠিক আছে। এবং যারা করোনি ক্লাসটা আমি তাদের এটা সাজেস্ট করবো তোমরা আগে গিয়ে প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে সেলের চ্যাপ্টার ওয়াইজ এটা দেখে রাখো ভালো করে, তারপরে এই ভিডিওটা কিন্তু তোমরা দেখো। তো আমরা শুরু করছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং সেল অর্গানেল ইজ নোন অ্যাজ সুইসাইডাল ব্যাগ। এটা দেখো এসএসসি এমটিএস 2/8/2019 অগস্ট মাসে এই কোয়েশ্চেনটা কিন্তু এসেছিল, ঠিক আছে, বিকেলের শিফটে, আফটারনুন শিফটে। সুইসাইডাল ব্যাগ কাকে বলা হয়? 4টে অপশন, গলগি অ্যাপারেটাস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো সুইসাইডাল ব্যাগ বলা হয় কাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লাইসোজোম, ঠিক আছে। কেন বলা হয় সুইসাইডাল ব্যাগ? তার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে লাইসোজোমের ভিতর বেশ কিছু হাইড্রোলাইটিক এনজাইম থাকে, যে হাইড্রোলাইটিক এনজাইমসগুলো কী করে বিভিন্ন ধরনের সেল ডেব্রিস বা প্যাথোজেন্স বা কোনো অর্গ্যানিক মেটেরিয়ালসকে ডাইজেস্ট করতে সাহায্য করে। কিন্তু অনেক সময় কি হয়, অতিরিক্ত লাইসোজোমের ক্ষরণের কারণে, সেক্রেশনের কারণে সেলটা নিজেই কিন্তু ড্যামেজড হয়ে যায়। অর্থাৎ সেলের অর্গ্যানিক ম্যাটারগুলোই কিন্তু ওই যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো আছে সেই হাইড্রোলাইটিক এনজাইমগুলো দ্বারা
পাচিত হয়ে যায় বলতে পারো বা ডাইজেস্টেড হয়ে যায়, ঠিক আছে। তো সেলটাই অনেক সময় ড্যামেজড হয়ে যায়, নষ্ট হয়ে যায় এবং সেলের ডেথ পর্যন্ত হতে পারে লাইসোজোমের এক্সেসিভ সেক্রেশনের জন্য। সেই জন্য লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ অফ সেল, ঠিক আছে। এর পাশাপাশি মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় তোমরা যারা জানো কমেন্ট সেকশনে লেখো, তবে এই কোয়েশ্চেনটা আমাদের পরে আসতেও চলেছে। চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে। হুইচ অফ দ্য ফলোয়িং সেল অর্গানেলস কন্টেন ডিএনএ অ্যাপার্ট ফ্রম নিউক্লিয়াস, ঠিক আছে। এটাও এসএসসি এমটিএস 5/8/2019 মর্নিং শিফটের কোয়েশ্চেন্স। তো হুইচ অফ দ্য ফলোয়িং সেল অর্গানেলস কন্টেন ডিএনএ অ্যাপার্ট ফ্রম নিউক্লিয়াস, চারটে অপশনস রয়েছে, সাইটোপ্লাজম, গলগি অ্যাপারেটাস, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড রাইবোসোম। তো কোয়েশ্চেনটার মানেটা কি? কোয়েশ্চেনটার মানেটা হচ্ছে এটাই যে এই যে চারটে অপশনস রয়েছে এর মধ্যে কোনটাতে নিউক্লিয়াস ছাড়া আর কোনটাতে এদের মধ্যে যেখানে নিজস্ব ডিএনএ দেখতে পাওয়া যায়। তো আমরা ক্লাসেও এটা ডিসকাস করেছিলাম, নিউক্লিয়াস ছাড়া আর দুটো সেল অর্গানেলস আছে যেখানে তাদের নিজস্ব ডিএনএ দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং অপরটি হচ্ছে প্লাস্টিড। তো এখানে আমাদের অপশন সিতে রয়েছে মাইটোকন্ড্রিয়া, তো আমাদের এটাই হবে সঠিক উত্তর। এবং এই ডিএনএ নিজস্ব ডিএনএ থাকে বলে এরা নিজস্ব কিছু প্রোটিন নিজেরাই সিনথেসিস করতে পারে এবং সেই কারণে এদের কিন্তু সেমি অটোনোমাস অর্গানেলসও বলা হয়ে থাকে। চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেনে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার্স অফ ইউক্যারিওটিক সেল, নিচের যে অপশনসগুলো রয়েছে তার মধ্যে কোনটা ইউক্যারিওটিক সেলের ফিচার্স নয়, ঠিক আছে। এটাও দেখতে পাচ্ছ এসএসসি এমটিএস 8/8/2019 ইভিনিং শিফটে এই কোয়েশ্চেনটা এসেছিল। অপশনগুলো কী কী একবার দেখে নিই। নিউক্লিয়াস ওয়েল অর্গানাইজড, এটা অবশ্যই ইউক্যারিওটিক সেলের একটা খুব গুরুত্বপূর্ণ, ইউক্যারিওটিক নামটাই কিন্তু এসছে এই কারণে যে এদের নিউক্লিয়াস ওয়েল অর্গানাইজড, ইউ ফর মডার্ন অ্যান্ড ক্যারি অন মানে হচ্ছে নিউক্লিয়াস এবং দুটো একসাথে হয় ইউক্যারিওটিক সেল এসছে। তো নিউক্লিয়াস ওয়েল অর্গানাইজড এটি হবে না। মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট, ইউক্যারিওটিক সেল মানে তাতে যে সকল মেমব্রেনাস সেল অর্গানেলস প্রত্যেকটা থাকবে, তো মাইটোকন্ড্রিয়া থাকবে। ক্লোরোপ্লাস্ট অ্যাবসেন্ট ইন প্ল্যান্ট সেল, এইটা হতে এখানে হবে আমাদের সঠিক উত্তর। ক্লোরোপ্লাস্ট অ্যাবসেন্ট ইন প্ল্যান্ট সেল, তো প্ল্যান্ট সেলের মধ্যে আমরা জানি প্ল্যান্টের ইউক্যারিওটিক সেল হয় এবং সেখানে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে যারা কি করে, যারা ফটোসিনথেসিসে হেল্প করে প্ল্যান্টসকে, ঠিক আছে। ক্লোরোপ্লাস্টের মধ্যেই থাকে ক্লোরোফিল যেটা ফটোসিনথেসিসে হেল্প করে। তো তাহলে এইটা হয়ে যাচ্ছে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন ডি কি বলেছিল, নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্স, এটা তো ওয়েল স্ট্রাকচার নিউক্লিয়ার হলে তাদের নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট থাকবে। তো তাহলে আমাদের এখানে অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন যেটা, হুইচ সেল অর্গানেলস হেল্পস ইন কিপিং দ্য সেল ক্লিন বাই ডাইজেস্টিং এনি এক্সটার্নাল ম্যাটার অ্যান্ড ব্যাড সেল অর্গানেলস, ঠিক আছে। এটা আমরা আগেও একটা কোয়েশ্চেন ছিল এই ধরনেরই। তো কোন সেল অর্গানেল যেটা সেলকে ক্লিন রাখে বাই ডাইজেস্টিং এনি এক্সটার্নাল ম্যাটার, কোনো এক্সটার্নাল ম্যাটারগুলোকে ডাইজেস্ট করে নেয়, এবং যে ব্যাড সেল অর্গানেলস যেগুলো থাকে ইনফেক্টেড সেল অর্গানেলস বা ডেড সেল অর্গানেলস, ঠিক আছে, বা ইনঅ্যাক্টিভ সেল অর্গানেলস, সেইগুলোকে ওরা ডাইজেস্ট করতে হেল্প করে। তো সেলুলার ডাইজেশন মানে মনে রাখবে একটাই অর্গানের নাম মাথায় আসে, দ্যাট ইজ লাইসোজোম। তো এখানে সঠিক উত্তর হচ্ছে লাইসোজোম, ঠিক আছে। তো বাকিগুলো তো কোনোটাই হবে না, গলগি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এগুলো হবে না। তো আমাদের লাইসোজোম হচ্ছে আমাদের এখানে উত্তর। ডাইজেশন, সেলুলার ডাইজেশন মানেই লাইসোজোম, এটা মনে রেখে দেবে সবাই। চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। হুইচ সেল অর্গানেল ইজ নোন অ্যাজ পাওয়ার হাউস অফ সেল, আগেই বলেছিলাম এই ধরনের একটা কোয়েশ্চেন আসতে চলেছে। পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর বাংলায় বলা হয়, ঠিক আছে। কাকে বলা হচ্ছে, চারটে অপশনস, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারেটাস, প্লাস্টিড। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াতে কি হয়, মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে সেলুলার রেসপিরেশন, সেই জিনিসটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়ে থাকে এবং সেলুলার রেসপিরেশনের ফলে কি হয়, সেলের মধ্যে থাকা যে গ্লুকোজ, সেই গ্লুকোজটা অক্সিডাইজড হয়ে সেখান থেকে এনার্জি রিলিজড হয়, ঠিক আছে। এনার্জিটা কী ফর্মে রিলিজ হয়, এনার্জিটা রিলিজড হয় কিন্তু এটিপি ফর্মে। আগের দিন আমরা ক্লাসেও বলেছিলাম, আগের ডিসকাশন ক্লাসেও আমরা বলে দিয়েছি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এবং কোথা থেকে আসে এটা, অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে। একটা ফসফেট গ্রুপ এবং এনার্জি দুটো অ্যাড হয়ে তৈরি করে এটিপি, ঠিক আছে। এটিপির মধ্যেই সেই এনার্জিটা, মাইটোকন্ড্রিয়াতে যে এনার্জিটা তৈরি হচ্ছে, এনার্জিটা রিলিজড হচ্ছে গ্লুকোজ থেকে, সেই এনার্জিটা এটিপির মধ্যে স্টোর থাকে। সেই এনার্জিটা যখন দরকার লাগে এটিপিকে ব্রেক করে আবার এটিপি ফসফেট তৈরি করে নেওয়া হয়। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে এন্টায়ার রেসপিরেশন প্রসেস চলে তার দুটো স্টেপ মাইটোকন্ড্রিয়ায় হয়, একটি হচ্ছে ক্রেবস সাইকেল এবং অপরটি হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ঠিক আছে।
চলে যাই পরবর্তী প্রশ্নে। হুইচ সেল অর্গানেল হ্যাজ ইটস ওন ডিএনএ অ্যান্ড রাইবোসোম? এর মধ্যে এই যে চারটে রয়েছে এর মধ্যে কার নিজস্ব সেল অর্গানেলস এবং রাইবোসোমস দেখতে পাওয়া যায়? তো এটা আমাদের আগেও ডিসকাস হয়ে গেছে। সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে কি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া নিজস্ব সেল অর্গানেলস এবং রাইবোসোমস দেখতে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়া ছাড়া আর কার দেখতে পাওয়া যেত? ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যেত। তো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেনে। কি বলছে দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 7, এবং এটাও দেখতে পাচ্ছ এসএসসি এমটিএস 7/10/2021 মর্নিং সকালে শিফটে এসেছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট সেল ইন দ্য হিউম্যান বডি? চারটে অপশনস রয়েছে, স্পার্ম, ওভাম, নিউরন অ্যান্ড অস্টিওক্লাস্টস। ঠিক আছে, স্পার্ম সেল জানি, ওভাম সেলও জানি আমরা। কি নিউরন মানে বেসিক্যালি বোঝাচ্ছে নার্ভের ভিতরে যে সেলগুলো থাকে, এবং লাস্টে আসছে অস্টিওক্লাস্ট, যেগুলো আমাদের বোনসের ভিতরে থাকে এই সেলসগুলো। ঠিক আছে, অস্টিওসাইটস, অস্টিওক্লাস্টস। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? ওভাম। ঠিক আছে, এগ সেল সবসময় লার্জেস্ট হয়। কেন? কারণটা বুঝতে গেলে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে একটা এই ওভাম বা এগ সেল স্পার্মের সাথে যখন এটা ফিউজ করছে, এই প্রসেসটাকে বলা হয় ফার্টিলাইজেশন। তো ব্যাপারটা কি হয় এখানে, স্পার্মকে মোটামুটি শুধু কাজ একটাই, যে মেল ডিএনএটাকে এর ভিতরে পাঠিয়ে দেওয়া। ঠিক আছে, স্পার্মের কাজ শুধুমাত্র মেল ডিএনএটাকে ওভামের মধ্যে পাঠিয়ে দেওয়া। ওভাম ডিএনএর সাথে স্পার্মের ডিএনএ কম্বাইন করে যায় ফার্টিলাইজেশনের পরে, যেটা হয় পোস্ট ফার্টিলাইজেশন প্রসেসে। বেসিক্যালি এই ভিতরে দুটো জেনেটিক মেটেরিয়াল কম্বাইন করে যাচ্ছে, গিয়ে তখন ফর্ম হয় একটা জাইগোটে। এবারে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই ওভামটাই কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। ওভামটাই আস্তে আস্তে ক্রমশ গ্রো করতে থাকবে, করতে করতে এখানে জাইগোটের পরে ধরা যাক যে এমব্রায়ো স্টেজ ইত্যাদি ইত্যাদি স্টেজগুলো যাবে। তো সেই কারণে কি হয়, যেহেতু ওভামটাকে গ্রো করতে হয় এবং প্লাসেন্টা ফর্মেশনের আগে পর্যন্ত, মানে মাতৃদেহে ইমপ্ল্যান্টেশনের আগে পর্যন্ত, মাতৃদেহের সাথে সরাসরি সংযোগের আগে পর্যন্ত ওভামের নিজস্ব জমিয়ে রাখা যে নিউট্রিশনস এলিমেন্টস থাকে সেগুলি দিয়ে কিন্তু ওকে কাজ চালাতে হয়, সার্ভাইভ করতে হয়। তো সেই কারণে ওভাম যখন ম্যাচিওর হয় ও চেষ্টা করে যতটা সম্ভব অর্গ্যানিক ম্যাটার নিজেকে ভিতরে জমিয়ে রেখে নিজের সাইজটাকে বড় রাখতে, যাতে ও যখন ওর ফার্দার ডিভিশন হবে, ওর ডেভেলপমেন্ট হবে, গ্রোথ হবে, সেই সময় যাতে ওভাম তার সাফিসিয়েন্ট নিউট্রিশনসগুলো যেন পেতে থাকে। তো সেই কারণে ওভাম সেল কিন্তু জেনারেলি একটা ইন্ডিভিজুয়ালের বডিতে যতগুলো সেল থাকে তার মধ্যে সবথেকে বড় সেল হয় কিন্তু ওভাম সেল বা এগ সেল। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য সেলুলার স্ট্রাকচার্স রেসপন্সিবল ফর প্রোটিন সিনথেসিস? প্রোটিন সিনথেসিসের জন্য এই যে চারটে অপশনস রয়েছে এর মধ্যে কারা রেসপন্সিবল? তো যদি দেখি অপশনসগুলো কী কী রয়েছে, লাইসোসোমস, মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারেটাস অ্যান্ড রাইবোসোমস। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, রাইবোসোমস। ঠিক আছে, এবং প্রোটিন সিনথেসিসে হেল্প করে বলেই রাইবোসোমকে কি বলা হয়? রাইবোসোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি অফ সেলস। প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। ঠিক আছে, তো বাকিগুলো তো আমরা জানি। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল, লাইসোসোম হচ্ছে সুইসাইডাল ব্যাগ। ঠিক আছে, এবং রাইবোসোমকে তাহলে কি বলা হচ্ছে? প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। এই নিকনেমগুলো তোমাদের আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনেও বলেছিলাম কিন্তু বেসিক টু অ্যাডভান্সে, যে নিকনেমগুলো কিন্তু খুব ভালো করে যাবে, কারণ নিকনেমগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এই যে ধরো এই কোয়েশ্চেনটা বা এর আগে আমরা যেটা দেখেছিলাম পাওয়ার হাউস অফ সেল, এটা এমটিএসে দেখেছে, এটা সিজিএলেও এসেছে, এটা সিপিওতেও এসেছে, এটা ডব্লিউবিসিএসও এসেছে। ঠিক আছে, তো সেই কারণে কিন্তু নিকনেমগুলো জেনে রাখা খুব ইম্পর্টেন্ট। Question number 9. The sorting, tagging, packaging and distributions of lipids and proteins in the human body takes place in the চারটে অপশনস রয়েছে, paroxysomes, Golgi apparatus, endoplasmic reticulum, লাইসোসোম। তো এই যে পুরো প্রসেসটা, যেটা শর্টিং করা, ট্যাগিং করা, প্যাকেজিং করা, ট্যাগিং মানে কোন প্যাকেজটা কোন দিকে যাবে, এই জিনিসগুলো পুরোপুরি করে থাকে কে? এই চারটে অপশনের মধ্যে হবে গোলগি অ্যাপারেটাস। ঠিক আছে, লিপিডস অ্যান্ড প্রোটিনসকে এরাই ডিস্ট্রিবিউট করে থাকে পুরো সেলের মধ্যে। ঠিক আছে, কীরকম হয় ব্যাপারটা যেটা হচ্ছে, ধরো আজকের আমরা
এই যে বললাম রাইবোজোমে প্রোটিন সিনথেসিস হচ্ছে, রাইবোজোমে প্রোটিন সিনথেসিসের পর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে ট্রান্সপোর্টেড হয়ে ওটা চলে আসে গলগির কাছে। গলগির মধ্যে কি থাকে, অসংখ্য ছোটো ছোটো ভেসিকলস থাকে। সেই ভেসিকলসগুলো কী হয়, সেই ভেসিকলসগুলো আস্তে আস্তে ওই প্রোটিনগুলোকে ঘিরে নেয়, নিয়ে এক একটা সেলুলার প্যাকেট টাইপের তৈরি করে, ঠিক আছে। এবং সেইগুলোকে কোথায় গিয়ে রিলিজ করতে হবে না করতে হবে সেটা গলগি পুরো ট্যাগ করে রাখে, এবং সেই অনুযায়ী সেই প্যাকেটসগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মারফতে ট্রান্সপোর্টেড হয়ে বাইরে সেক্রেটেড হচ্ছে, বা অনেক সময় সেল কোনো অর্গানেলসের যদি দরকার পড়ে সেখানেও গিয়ে কিন্তু ওরা কাজে লেগে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে গলগি অ্যাপারেটাস। কোয়েশ্চেন নাম্বার 10, ইন অ্যানিম্যাল সেলস হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য সেলস গার্বেজ ডিসপোজাল। সেলের গার্বেজ ডিসপোজাল কাকে বলা হয়? গার্বেজ অর্থাৎ সেলের মধ্যে যে সকল অপ্রয়োজনীয় পদার্থগুলো থাকে সেই পদার্থগুলোকে ডাইজেস্ট করে নেওয়া, সেই পদার্থগুলোকে একদম স্মলার পার্টিকেলসে ভেঙে দেওয়া যাতে সেগুলোকে রিইউজ করা যায়। তো সেই কাজটা কারা করে? আমরা আগেই বলেছি ডাইজেশন সংক্রান্ত ব্যাপার যখনই আসবে তখন একজনেরই নাম আসবে। 4টে অপশানস রয়েছে ঠিকই, ভ্যাকুলস, ভেসিকলস, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, লাইসোজোমস, ঠিক আছে। কী হয়, সেলের মধ্যে যে ধরো বিভিন্ন ইনঅ্যাক্টিভ সেল অর্গানেলস বা অপ্রয়োজনীয় সেল অর্গানেলস কিছু আছে, বা কোনো সেলের ডেথ হয়ে গেছে, সেই সেলটার যে পার্টসগুলো রয়েছে, বেসিক্যালি সেল বা সেল অর্গানেলস যাই বলি না কেন, এগুলো তো এক ধরনের কমপ্লেক্স অর্গ্যানিক সাবস্টেন্স, তাই না? তো তার ভিতরে আলটিমেটলি রয়েছে সেই কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডস এটসেট্রা সব কিছু থাকবে। তো লাইসোজোমের কাজ হচ্ছে যখনই এইগুলো অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে, কাজে লাগছে না, তখন সেটাকে সেলের ভিতরে যদি জমিয়ে রেখে দেওয়া হয় তাহলে সেটা সমস্যা তৈরি করতে পারে। তো সেই জন্য কী করে লাইসোজোম, তার হাইড্রোলাইটিক এনজাইমগুলো দিয়ে ওটাকে হাইড্রোলাইসিস করে দেয়, দিয়ে ওগুলোর মধ্যে থাকা যে স্মলার পার্টিকেলস, যে স্মলার মলিকিউলসগুলো হচ্ছে বা অর্গ্যানিক মলিকিউলসগুলো হচ্ছে, সেগুলোকে যাতে আবার ইউজ করা যায় সেই কার্বোহাইড্রেট, প্রোটিন বা লিপিডগুলোকে, তো তার জন্য ওগুলোকে কী করে ডাইজেস্ট করে দেয়, ঠিক আছে। তো এইভাবে সাধারণত গার্বেজ ডিসপোজাল বা ওয়েস্ট ডিসপোজালটা সেলের নিজের ভিতরে হয়ে থাকে, ঠিক আছে। এবং এর মধ্যেও যে জিনিসগুলো দরকার লাগে না সেগুলোকে একটা ভ্যাকুয়াল বানিয়ে রেখে দেওয়া হয়, পরে সেখান থেকে বের করে দেওয়া হয়, ঠিক আছে। তো গার্বেজ ডিসপোজাল হচ্ছে অপশন সি, লাইসোজোম, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 11, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সেল অর্গানেলস ফাংশনস বোথ অ্যাজ এ প্যাসেজওয়ে অফ ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং সারফেস, ঠিক আছে। 4টে অপশনস, গলগি অ্যাপারেটাস, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্যাসেজওয়ে মানে সেলের ভিতর দিয়ে যখনই কোনো কিছু ট্রান্সপোর্ট হচ্ছে, কোনো কিছু যাচ্ছে কোথাও না কোথাও, এই কাজটা করে রাখে কে? এই কাজটা করে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা মনে রাখবে, গলগি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কিন্তু অনেক সময় আমাদের গুলিয়ে যায়। গলগি একদিকে যেরকম হচ্ছে প্যাকেজিং, ট্যাগিং, আমরা ওই কোয়েশ্চেনটাতে যদি আরেকবার যাই দেখতে পাবো। তো গলগির কাজ বেসিক্যালি কী কী আসছে? শর্টিং, ঠিক আছে, শর্টিং, ট্যাগিং, প্যাকেজিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনস। কী কী? লিপিড অ্যান্ড প্রোটিনস, ঠিক আছে। তাহলে গলগির কাজের মধ্যে কী কী আসছে? শর্টিং, ট্যাগিং, প্যাকেজিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনস। কিন্তু যখনই প্রশ্ন আসবে এরকম ট্রান্সপোর্টেশনের ব্যাপারে আসবে, ঠিক আছে, প্যাসেজ ওয়ে, এই কথাটা তাহলে আমি মার্ক করছি, প্যাসেজ ওয়ে, ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট, এই কথাগুলো যখনই আসবে তখনই কিন্তু এখানে একজনেরই নাম আসবে, দ্যাট ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর, ঠিক আছে। তো আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। আচ্ছা, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 12, হুইচ সেল অর্গানেল ইজ ফাউন্ড ইন বোথ প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল, ঠিক আছে। ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক সেলে কোন সেল অর্গানেলস দেখতে পাওয়া যায়? 4টে অপশনস রয়েছে, রাইবোজোম, গলগি বডিজ, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোমস, ঠিক আছে। গলগি বডি, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড লাইসোজোমস এরা প্রত্যেকেই এরা হচ্ছে পর্দা ঘেরা কোষাঙ্গন বা মেমব্রেনাস সেল অর্গানেলস, ঠিক আছে। তো মেমব্রেনাস সেল অর্গানেলস কখনোই প্রোক্যারিওটসে থাকে না, তো এরা কেবলমাত্র ইউক্যারিওটসে থাকবে, কোনোভাবে এরা প্রোক্যারিওটসে থাকবে না, তাহলে এরা হচ্ছে না। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? অপশন এ, রাইবোজোম। রাইবোজোম যেরকম প্রোক্যারিওটিক সেলেও থাকে, ইউক্যারিওটিক সেলেও কিন্তু রাইবোজোম থাকে। পার্থক্যটা হয় কি? প্রোক্যারিওটসের ক্ষেত্রে রাইবোজোমগুলো হয় 70S প্রকৃতির, ইউক্যারিওটিক সেলসের রাইবোজোম হয় 80S প্রকৃতির, ঠিক আছে। এবং রাইবোজোম মনে রাখবে, রাইবোজোম কিন্তু কোনো পর্দা ঘেরা কোষাঙ্গাণু নয়, ঠিক আছে। তো সেই কারণে তোমরা এই এস কি, 70S, 80S কি, এটা দেখতে গেলে তোমরা কিন্তু আমাদের ওই চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনগুলো কিন্তু একবার দেখে নিতে পারো। তো এখানে সঠিক উত্তর হচ্ছে রাইবোজোমস। চলে যাচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে,
In plant cells, dash are primary organelles in which materials such as starch, oil, protein granules are stored. ঠিক আছে, প্ল্যান্ট সেলের মধ্যে কোন কোন সেল অর্গানেলসের মধ্যে যেখানে অয়েল, প্রোটিন গ্র্যানুলস এগুলো স্টোরড হয়ে থাকে, স্টার্চ এগুলো স্টোরড হয়ে থাকে। ঠিক আছে, চারটে অপশনস: ক্রোমোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, লিউকোপ্লাস্ট, ভ্যাকুওলস। তো প্ল্যান্টসের মধ্যে বেসিক্যালি যে অংশটাতে সব কিছু স্টোরড হয়ে থাকে, অয়েল বলো, স্টার্চ বলো, প্রোটিন গ্র্যানুলস বলো, ফুড যেখানে স্টোর হয়ে থাকে, সেটা হচ্ছে সঠিক উত্তর হবে আমাদের এখানে অপশন সি, লিউকোপ্লাস্ট। ঠিক আছে, এবং এর উপর ভিত্তি করে লিউকোপ্লাস্টের কিছু ডিভিশনস রয়েছে, যেটা আমরা বেসিক টু অ্যাডভান্সে আমরা ডিসকাসও করে দিয়েছি। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে লিউকোপ্লাস্ট, যেখানে এই সব গ্র্যানিউলস, ফুড এটসেট্রা স্টোর করে রাখে, প্রোটিন বা অয়েল। এবং এই যে ডিভিশন যেটা হয়, সেটা কোন ধরনের সাবস্টেন্স স্টোর থাকছে তার উপর বেস করে, মানে অয়েল থাকছে না, প্রোটিন থাকছে না, স্টার্চ থাকছে, তার উপর বেস করে এই ডিভিশনটা হয়ে থাকে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 14-এ আসি আমরা। ঠিক আছে, অ্যামিবা অ্যাকোয়ার্স ইটস ফুড থ্রু দ্য প্রসেস অফ, চারটে অপশনস: ফটোসিনথেসিস, ডিফিউশনস, এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস। ফটোসিনথেসিস প্রসেসটা কি? ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ, যেটা থাকার জন্য ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট থাকা আবশ্যক। তো সুতরাং এটা কোনোভাবেই হচ্ছে না। ডিফিউশন প্রসেসের মাধ্যমে মূলত আমরা বলেছি গ্যাসিয়াস এক্সচেঞ্জগুলো ডিফিউশন প্রসেসের মাধ্যমে হতে পারে। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো যখন এক্সচেঞ্জ করছে তখন ডিফিউশন হতে পারে। তো এই ক্ষেত্রে ডিফিউশন হবে না, হবে কোনটা? হবে যেটা, সেটা হচ্ছে এন্ডোসাইটোসিস। নামটা মনে রাখবে, এন্ডো অ্যান্ড সাইটোসিস দুটো থেকে একসাথে জুড়ে তৈরি হচ্ছে। এন্ডো মানে কি? ইন, ভিতরে ঢুকছে, এবং সাইটোসিস মানে সেলের ভিতরে। সাইটোর কথাটা থাকা মানেই তোমাদের বলেছিলাম আমরা যে সাইটো কথাটা থাকার অর্থই হচ্ছে যে ক্ষেত্রে সেল কোনোভাবে ইনভলভ হয়ে আছে। তো এন্ডোসাইটোসিস মানে যে পদ্ধতিতে বাইরে থেকে কোনো অর্গ্যানিক সাবস্টেন্স এটা সেলের ভিতরে ঢুকছে, সেল এনগালফ করে নিয়েছে সাবস্টেন্সগুলোকে। ঠিক আছে, তো সেই প্রসেসটাকে বলা হয় এন্ডোসাইটোসিস। এবং এক্সোসাইটোসিস হচ্ছে ঠিক এন্ডোসাইটোসিসের একদম উল্টো প্রসেস। ঠিক আছে, যার মাধ্যমে কি হচ্ছে না, সেলের ভিতরের কোনো সাবস্টেন্স সেটা বাইরে বেরিয়ে আসছে। তো এখানে যখন ফুড ইনটেকের কথা বলা হয়েছে, অ্যাকোয়ার করছে ফুড, ঠিক আছে, তখন এখানে একটাই উত্তর মাথায় আসবে, দ্যাট ইজ এন্ডোসাইটোসিস। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট ইয়ার? ইয়ার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দুটো স্টেটমেন্ট রয়েছে, এর মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কোনটা যাচ্ছে? স্টেটমেন্ট নাম্বার 1 কি বলছে? ইট ইজ আ লার্জ নেটওয়ার্ক অফ মেমব্রেন বন্ড টিউবস অ্যান্ড শিটস। যেটা অবশ্যইভাবে ঠিক। ঠিক আছে, এটা পুরো সেলের ভিতরে একটা নেটওয়ার্ক তৈরি করে রাখে, যেটা বেসিক্যালি একটা সিঙ্গেল মেমব্রেন দিয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে, এবং অনেক সময় ফ্ল্যাট কিছু শিটও ফর্ম করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো। ঠিক আছে, স্টেটমেন্ট নাম্বার 2 কি বলছে? ইট ইজ সিমিলার ইন স্ট্রাকচার টু প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, এবং এর সাথে প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারের সিমিলারিটিস রয়েছে, এটাও ঠিক। ঠিক আছে, তো তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হবে? 1, 2 দুটো ঠিক, তাহলে অপশান ডি, বোথ 1 and 2 কারেক্ট। ঠিক আছে, চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 16, ড্যাশ ইজ নোন অ্যাজ এনার্জি কারেন্সি অফ সেল। দেখো, এটা 20/7/2022, অর্থাৎ যে লাস্ট বিগত এমটিএস আমাদের হয়ে গেছে, সেই এমটিএসেই কিন্তু এই কোয়েশ্চেনটা এসছে। ঠিক আছে, এনার্জি কারেন্সি অফ সেল কাকে বলা হয়? আমরা মাইটোকন্ড্রিয়া ডিসকাশনের আগেই আমরা বললাম, যখন আমাদের কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন হচ্ছিল। তো এখানে এনার্জি কারেন্সি কাকে বলা হচ্ছে? এনার্জি কারেন্সি বলা হয় কিন্তু অপশান সি, এটিপিকে। ঠিক আছে, এখানে অপশানে এডিপি রয়েছে, বাট স্টিল এটিপি হচ্ছে অ্যাকচুয়াল এনার্জি কারেন্সি। ঠিক আছে, কেন বলা হয় আমরা বলেছি, কারণ এটিপি কী করে, মাইটোকন্ড্রিয়া বিভিন্ন যে সেলুলার রেসপিরেশন হচ্ছে সেখান থেকে তৈরি হওয়া এনার্জিটাকে নিয়ে ও এডিপিতে কনভার্ট করে যায়। এবং ভুল বললাম, এডিপি থেকে এডিপিগুলো সেই এনার্জিটাকে নিয়ে এটিপিতে কনভার্ট হয়ে যায়, এবং এটিপির ভিতরেই কিন্তু সেই এনার্জিটা অ্যাকচুয়ালি স্টোর থাকে। যখন যেখানে দরকার পড়ে তখন সেই রকম এটিপি গিয়ে সেইখানে এনার্জিটা আবার প্রোভাইড করে দিয়ে নিজেরা আবার এটিপিতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তো বেসিক্যালি এনার্জি স্টোর করে রাখার কাজটা করছে এটিপি, দ্যাটস ওয়াই এটিপিকে বলা হচ্ছে এনার্জি কারেন্সি অফ সেল। চলে যাব লাস্ট কোয়েশ্চেনে। হুইচ অফ দ্য ফলোয়িং সেল অর্গানেলস আর নট প্রেজেন্টস ইন অ্যানিম্যাল সেলস? এর মধ্যে কোন সেল অর্গানেলসটা অ্যানিম্যাল সেলে থাকে না?
ঠিক আছে, চারটে অপশনস রাইবোজোম, প্লাস্টিড, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া। রাইবোজোম সব ধরনের সেলে থাকে, সেটা হোক প্রোক্যারিওটিক হোক, ইউক্যারিওটিক হোক, অ্যানিমেল হোক, প্ল্যান্টস হোক। লাইসোজোম এটা কেবলমাত্র প্ল্যান্ট সেলের মধ্যে থাকে। মাইটোকন্ড্রিয়া প্ল্যান্ট, অ্যানিমেলস সব ধরনের সেলই দেখতে পাওয়া যায়। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাচ্ছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, প্লাস্টিড। ঠিক আছে, তাহলে প্লাস্টিড হয়ে যাচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। যেখানে বলা হচ্ছে কি যে যেটা কেবল অ্যানিমেল সেলের মধ্যে থাকে না, এটা কেবলমাত্র প্ল্যান্ট সেলের মধ্যে দেখতে পাওয়া যায় এবং কিছু অ্যালগির মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবং কিছু মনিরা কিংডমের আন্ডারে যে বেশ কিছু ব্লু গ্রিন অ্যালগি এটসেট্রা কিছু ওখানে অটোট্রফস থাকে, তাদের দেহে কিন্তু দেখতে পাওয়া যায়। তো প্লাস্টিডসের মধ্যে বেসিক্যালি কী থাকে? প্লাস্টিডসের মধ্যে থাকে ক্লোরোফিল। ঠিক আছে, যে ক্লোরোফিল হচ্ছে একটা পিগমেন্ট। প্লাস্টিডসের মধ্যে ক্লোরোপ্লাস্ট, যার ভিতরে ক্লোরোফিল থাকে। প্লাস্টিডসে আরও দুটো ভাগ আছে, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। আমরা ডিসকাস করেছি লিউকোপ্লাস্টের ব্যাপারে। ক্রোমোপ্লাস্ট হচ্ছে প্লাস্টিডসের সেই ভার্সন যেটা মেনলি কালারেশনের জন্য রেসপন্সিবল। ঠিক আছে, তো তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে প্লাস্টিডস। কোয়েশ্চেন নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সিচুয়েটেড ইন দ্য নিউক্লিয়াস অফ সেল? চারটে অপশনস, এর মধ্যে কোনটা সেলের নিউক্লিয়াসের মধ্যে থাকে? প্রথমটা কি বলছে? ক্রোমোজোমস অ্যান্ড জিন, অপশন এ। অপশন বি সাইটোপ্লাজমস অ্যান্ড ক্রোমোজোমস। অপশন সি নিউক্লিওলাস অ্যান্ড সাইটোপ্লাজমস। এবং অপশন ডি প্রোটোপ্লাজমস অ্যান্ড ক্রোমোজোমস। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সাইটোপ্লাজমস এটা কখনোই নিউক্লিয়াসের মধ্যে থাকবে না, এটা সেলের নিউক্লিয়াসের বাইরে থাকে। ঠিক আছে, নিউক্লিওলাস নিউক্লিয়াসের মধ্যে থাকে, বাট এখানেও সাইটোপ্লাজমস রয়েছে, সুতরাং অপশন সিটাও হচ্ছে না। প্রোটোপ্লাজম বলতে বেসিক্যালি নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম, তো প্রোটোপ্লাজম এখানে হবে না। তো কোনটা হচ্ছে? ক্রোমোজোম এবং জিন, এই দুটোই কিন্তু সেলের মধ্যে, সেলের নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, ক্রোমোজোম এবং জিন। বেসিক্যালি জিন যেগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু ক্রোমোজোমের মধ্যেই থাকে। ঠিক আছে, এবং জিনকে কি বলা হয়? জিনকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক। ঠিক আছে, জেনেটিক ইনহেরিটেন্স যেটা, সেটাকে অ্যাকচুয়ালি জেনারেশন থেকে জেনারেশনে ক্যারি করে নিয়ে যায় কিন্তু জিন। ঠিক আছে, এবং জিনের জন্যই একটা অর্গানিজমে তার সমস্ত ক্যারেক্টারিস্টিক্স ডিফাইন করে কিন্তু জিন। ঠিক আছে, একদম মলিকুলার বেসিস হচ্ছে এটা। চলে যাব পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 19, এবং এমটিএস যে পোর্শনটা আমরা রেখেছি এমটিএসের এটাই লাস্ট কোয়েশ্চেন্স। এরপরে আমরা সিএইচএসএল এর কোয়েশ্চেন্সগুলো নিয়ে দেখব। তো এমটিএস এর কোয়েশ্চেনের লাস্ট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্টস। এখানে চারটে স্টেটমেন্টস দেওয়া রয়েছে অপশানে, এবং দেখতে পাচ্ছ এটা এমটিএস 2022-এ কিন্তু এসেছিলো ইভিনিং শিফটে। তো চারটে অপশনস দেওয়া রয়েছে। অপশন এ, দেয়ার আর টু বেসিক কম্পোনেন্টস অফ সেল, সাইটোপ্লাজমস অ্যান্ড নিউক্লিয়াস। অপশন এ। অপশন বি কি বলছে দেখা যাক, দ্য সাইটোপ্লাজমস অ্যান্ড নিউক্লিয়াস আর এনক্লোজড উইদিন দ্য সেল মেমব্রেন। আচ্ছা, সাইটোপ্লাজম নিউক্লিয়াস সেল মেমব্রেন দিয়ে ঘেরা থাকে। দ্য মেমব্রেন সেপারেট রাইবোজোমস অ্যান্ড মাইটোকন্ড্রিয়া অফ এ সেল। আচ্ছা, অ্যান্ড দ্য প্লাজমা মেমব্রেন ডাজন্ট অ্যালাউ ইনওয়ার্ড মুভমেন্ট অফ সাবস্টেন্স। ঠিক আছে, তো তাহলে সেলের দুটো বেসিক কম্পোনেন্ট সাইটোপ্লাজম নিউক্লিয়াস, এটা কি বলা যায়? এটা বলা যায় না। কেন বলা যায় না? কারণ সেলের বাইরে একটা সেল ওয়াল থাকে, তাহলে এনভেলপের কথাটাও বলতে হবে। দ্য মেমব্রেন সেপারেট রাইবোজোম অ্যান্ড মাইটোকন্ড্রিয়া, কখনোই নয়, কখনোই হতে পারে না এটা। দ্য প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ইনফ্যাক্ট অনেক সময় রাইবোজোম থাকে। দ্য প্লাজমা মেমব্রেন ডাজন্ট অ্যালাউ ইনওয়ার্ড মুভমেন্টস অফ সাবস্টেন্স, এটা কখনো পসিবল নয়। তাহলে সেলটা তো কোনো রকম নিউট্রিশনস কালেক্ট না করতে পেরে সেলটা একটা সময় নষ্ট হয়ে যাবে। তো তাহলে কোনটা সঠিক উত্তর হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে অপশন বি, দ্য সাইটোপ্লাজমস অ্যান্ড নিউক্লিয়াস আর এনক্লোজড উইদিন দ্য সেল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেন থাকে, আমি যদি ছবিটা দেখি, সেলের একদম আউটার পার্ট থাকছে সেল মেমব্রেন, তার ভিতরে থাকছে সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমের সেন্টারে থাকছে আমাদের নিউক্লিয়াস। ঠিক আছে, তো সাইটোপ্লাজম, এই যে সাইটোপ্লাজম দেখতে পাচ্ছি আমরা, এই সাইটোপ্লাজম এবং যে নিউক্লিয়াস, তারা সেল মেমব্রেন দিয়ে কিন্তু পুরোপুরি ঢাকা রয়েছে, পুরোপুরি ঘেরা রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবারে আমরা দেখব বিগত বছরগুলোতে সিএইচএসএল থেকে কী কী কোয়েশ্চেন্স এসছে। ঠিক আছে, সিএইচএসএল থেকে যাবতীয় যা কোয়েশ্চেন সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। তো আমাদের কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে, দ্য টার্ম মাইটোকন্ড্রিয়া ওয়াজ কয়েন্ড বাই। মাইটোকন্ড্রিয়া শব্দটা কে প্রথম প্রচলন করেছিলেন? সিএইচএসএল দেখো 3/7/2019। ঠিক আছে, আফটারনুন শিফটে এটা এসেছিল। তো এখানে সঠিক উত্তর হবে কার্ল বেন্ডা। ঠিক আছে, কার্ল বেন্ডা সর্বপ্রথম এই মাইটোকন্ড্রিয়া টার্মটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। ঠিক আছে, চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে।
তো তোমাদের এখানে একটা কথা বলে দিই, আমি আগেও বলেছি এটা, যে এই প্রত্যেকটা কিন্তু এখানে আমাদের যেহেতু এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স সব কিছুতেই, সব এক্সামেই, তো আমাদের কিন্তু কে কার ডিসকভারি, কে কার নাম দিয়েছিল, কার সাথে যুক্ত, সেগুলোও কিন্তু আমাদের জানতে হবে। এবং আমাদের যদি তোমরা বেসিক টু অ্যাডভান্স ফলো করে থাকো, দেখবে ওখানে কিন্তু আমরা একটা আলাদা করে ডিসকাসও করেছিলাম প্রত্যেকটা যে সেল অর্গানেলসগুলো, যে সেটা কে ডিসকভার করেছিলেন, কবে ডিসকভার করেছিলেন ইত্যাদি। ঠিক আছে, তো সেগুলোও কিন্তু জেনে রাখতে হবে তোমাদের। কোয়েশ্চেন নাম্বার 21, হুইচ অফ দ্য ফলোয়িং সেল অর্গানেল ইজ রেসপন্সিবল ফর দ্য স্টোরেজ, মডিফিকেশন অ্যান্ড প্যাকেজিং অফ প্রোডাক্টস ইন ভেসিকলস। তো এই কোয়েশ্চেনটি কিন্তু আমাদের আগে রিপিটও হয়ে গেছে, তো বোঝাই যাচ্ছে এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু কতটা ইম্পর্টেন্ট। চারটে অপশনস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি অ্যাপারেটাস এবং এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তো এখানে আমি কি বলেছিলাম, যখন এই স্টোরেজ, মডিফিকেশন, প্যাকেজিং, ঠিক আছে, এই শব্দগুলো যখনই থাকবে এটা একটাই সেল অর্গানেলসের সাথে যায়, দ্যাট ইজ গলগি অ্যাপারেটাস। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গলগি অ্যাপারেটাস। চলে যাচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 22, ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট পার্সন হু ডিসকভার্ড সেলস। তো আরেকটা ডিসকভারি রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু এটা, ঠিক আছে। 12/4/2021, 12ই এপ্রিলের ইভিনিং শিফটে এসেছিল 2021 সালে সেইচএসে। চারটে অপশানস, আলেকজান্ডার ফ্লেমিং, ফ্রান্সিস ক্রিক, আর্নেস্ট রাদারফোর্ড এবং রবার্ট হুক। ঠিক আছে, তো এই অপশানসগুলোর মধ্যে কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে রবার্ট হুক। ঠিক আছে, রবার্ট হুক 1665-এ প্রথম সেল ডিসকভার করেছিলেন। কিসের সাহায্যে? একটি কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইউজ করে, তার সাহায্যে কিন্তু তিনি প্রথম সেল ডিসকভার করেন। ঠিক আছে, তো এটা কিন্তু সবাই একটু মাথায় রাখবে। কিন্তু রবার্ট হুকের আবিষ্কার করা যে সেল, সেগুলো সবই ছিল ডেড সেলস। বেসিক্যালি উনি একটা কর্কের সেকশন নিয়েছিলেন, কর্কের সেকশন নিয়ে সেটাকে অবজার্ভ করেছিলেন, সবকটাই ছিল ডেড সেলস। চলে এসে আমাদের কোয়েশ্চেন নাম্বার 23-তে। দ্য নিউক্লিয়াস অফ এ সেল ইজ সারাউন্ডেড বাই এ জেলি লাইক সাবস্টেন্স কল্ড। নিউক্লিয়াসকে সারাউন্ড করে যে জেলি লাইক সাবস্টেন্স রয়েছে সেটা কোনটা? বেসিক্যালি এখানে কার কথা বলা হচ্ছে না, যে সাবস্টেন্সটা নিউক্লিয়াস আর সেল মেমব্রেন এদের মাঝখানে রয়েছে, যে তরল বা জেলি লাইক পদার্থটা রয়েছে, সেটা কোনটা? অপশন সি সাইটোপ্লাজমস, অপশন বি ডেল্টয়েড, অপশন সি স্টোমাটা অ্যান্ড অপশন ডি সেল মেমব্রেন। তো সঠিক উত্তর অবভিয়াসলি সাইটোপ্লাজমস। ঠিক আছে, সাইটো কথাটার অর্থ হচ্ছে সেল এবং প্লাজম মানে হচ্ছে লিকুইড। তো সেলের মধ্যে যে ফ্লুইড থাকে সেটাই বেসিক্যালি সাইটোপ্লাজমস, এবং সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু বাদবাকি সেল অর্গানেলসগুলো ঘুরে বেড়ায়। এবং সাইটোপ্লাজম ইজ দ্য মেজর সাইট ফর ম্যাক্সিমাম যে মেটাবলিজমস যেগুলো সেলের ভিতরে হয়ে থাকে, তার মেজর সাইট কিন্তু এই সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম একটা সলভেন্টের মতো কাজ করে, যার ভিতরে বিভিন্ন ধরনের অর্গানিক সাবস্টেন্সগুলো দ্রবীভূত হয়ে থাকে এবং সেখানেই তারা কেমিক্যালি রিয়্যাক্ট করে, বিভিন্ন ধরনের মেটাবলিক অ্যাক্টিভিটির ভিতরে পার্টিসিপেট করে। ঠিক আছে, চলে যাই পরবর্তী প্রশ্নে। হুইচ থিওরি স্টেটস দ্যাট কোয়াসি ফ্লুইড নেচার অফ লিপিডস ইনেবল ল্যাটারাল মুভমেন্টস অফ প্রোটিন উইদিন দ্য ওভারঅল বাইলেয়ার। ঠিক আছে, তো এটা বলতে চাইছি যে এই যে চারটে অপশনস রয়েছে আমাদের, সেল থিওরি, ফ্লুইড মোজাইক মডেল, মডেল অফ গলগি বডি অ্যান্ড ভ্যাকুয়াল থিওরি, এই চারটে থিওরির মধ্যে কোন থিওরিটা এই স্টেটমেন্টটাকে জাস্টিফাই করছে? কোন থিওরিটাতে এই স্টেটমেন্টটা রয়েছে যে দ্যাট দ্য কোয়াসি ফ্লুইড নেচার, কোয়াসি ফ্লুইড মানে ওই প্রায় তরল আর কি প্রকৃতি, নেচার অফ লিপিডস ইনেবলস দ্য ল্যাটারাল মুভমেন্ট। তো লিপিড ল্যাটারাল মুভমেন্টস অফ প্রোটিনস, তো লিপিড আর প্রোটিন আসছে, তার মানে কোন ধরনের স্ট্রাকচারে লিপিড আর প্রোটিন দুটো একসাথে থাকে? মেনলি এটা হচ্ছে কোথায়? প্লাজমা মেমব্রেনের মধ্যে। ঠিক আছে, আমরা বলেছিলাম এই যে মডেলটা এখানে বেসিক্যালি একটা আইসবার্গের মতো, যেরকম জলের ওপর একটা আইসবার্গ ঘুরে বেড়ায়, সেই রকমই যে আমাদের প্লাজমা মেমব্রেন যেটা থাকে, প্লাজমা মেমব্রেনে দুটো লিপিড লেয়ার থাকে, দুটো এরকম লিপিড লেয়ার থাকে। আমি আরেকটা স্লাইডে আরেকটা পেজে এটা ব্ল্যাঙ্ক পেজে এটা করে দেখাই। এরকমভাবে লিপিডগুলো পাশাপাশি একটা কোয়াসি ফ্লুইড স্ট্রাকচার তৈরি করে, এরকমভাবে চলতে থাকে। নিচে আর একটা এরকম লিপিড লেয়ার থাকে। তাহলে এই যে লিপিড বাইলেয়ার যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এই লিপিড বাইলেয়ারটা এরকম কোয়াসি ফ্লুইড টাইপের লেয়ার হয় এবং সেখানে দেখতে পাবে যে বিভিন্ন ধরনের প্রোটিনসগুলো, সেটা সেই প্রোটিনসগুলো গ্লাইকোপ্রোটিনস, লাইপোপ্রোটিনস ইত্যাদি বিভিন্ন ধরনের প্রোটিনস থাকে, চ্যানেল প্রোটিনস, কিছু পাম প্রোটিনস থাকে। তো সেই প্রোটিনসগুলো
কিন্তু ঠিক এরকম জলের ভিতরে আইসবার্গ যেরকমভাবে ঘুরে বেড়ায়, প্রোটিনসগুলো সেইভাবেই ওই কোয়াসি ফ্লুইড লিপিড বাইলেয়ারের মধ্যে কিন্তু ভেসে বেড়ায়। ঠিক আছে, তো এটা কোন স্ট্রাকচারটা, এই কোন মডেলটাতে, কোন থিওরিটাতে এই কথাটা বলা রয়েছে? আমাদের যে অপশনসগুলো ছিল তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে এখানে ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে, অর্থাৎ সেল মেমব্রেনের যে ফ্লুইড মোজাইক মডেল ওয়াজ প্রপোজড বাই সিঙ্গার অ্যান্ড নিকলসন। ঠিক আছে, তারা প্রথম ফ্লুইড মোজাইক মডেলের ব্যাখ্যা দিয়েছিলেন এবং তারা তখন বলেছিলেন এইরকমভাবে যে লিপিড বাইলেয়ারের মধ্যে বিভিন্ন ধরনের এই যে প্রোটিনগুলো, এই প্রোটিনগুলো কিন্তু লিপিড বাইলেয়ারের মধ্যে ঘুরে বেড়ায়। ঠিক আছে, ঠিক যেরকমভাবে একটা আইসবার্গ ঘুরে বেড়ায় জলের উপরে। ঠিক আছে, আচ্ছা আমরা আমাদের পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। Question number 25. Under the electron microscope, which cell organelles are visible as either cluster or single or small dots that floats freely in the cytoplasm? অর্থাৎ বলতে চাইছে না, যখন আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে একটা সেলকে দেখব, তার ভিতরে এমন একটা সেল অর্গানেলসের কথা জানতে চাইছে যে সেল অর্গানেলসটা কীরকমভাবে থাকতে পারে, ক্লাস্টার ফর্ম করে থাকতে পারে, অর্থাৎ এক জায়গায় অনেকগুলো এরকমভাবে একটা ক্লাস্টার তৈরি করে থাকতে পারে। অনেক সময় এরা কীরকমভাবে থাকতে পারে, এরা সিঙ্গেল স্মল ডটস হিসেবেও থাকতে পারে, অর্থাৎ এইরকমভাবে থাকতে পারে। তো তোমরা যদি বেসিক টু অ্যাডভান্স ক্লাসের সেলের স্ট্রাকচারগুলো দেখো, তো এখান থেকে একটাই সেল অর্গানেলসের কথা মাথায় আসবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এখানে অপশনসগুলোর মধ্যে থাকা অপশন বি, রাইবোজোমস। ঠিক আছে, রাইবোজোম বেসিক্যালি এই ধরনের ক্লাস্টার ফর্ম করে, অর্থাৎ একসাথে অনেকগুলো রাইবোজোমস একসাথে থাকতে পারে। আবার ইন্ডিভিজুয়ালি রাইবোজোমসগুলো ছোটো ছোটো ডটসের মতো পুরো সেলের ভিতরে ছড়িয়ে থাকতে পারে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, রাইবোজোমস। পরবর্তী প্রশ্নে আমরা যাই। কোয়েশ্চেন নাম্বার 26. আইডেন্টিফাই দ্য সেল দ্যাট ইজ অ্যামিবয়েড ইন শেপ। অ্যামিবয়েড শেপ বেসিক্যালি কাকে বলা হয়? কয়েক বছর আগে একটি সিনেমা এসেছিল, জানবে তোমরা, ভেনাম নামে, যেখানে দেখানো হয়েছিল কি একটা ওই সিম্বায়োটস টাইপের, এবং তার স্ট্রাকচারটা যদি দেখো, দেখবে একটা ছোট্ট পোর্শন থেকে এরকম চারিদিকে স্টারের মতো অনেকগুলো পার্ট স্ট্রেচড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই স্ট্রাকচারটাকে বলা হয় বেসিক্যালি অ্যামিবয়েড স্ট্রাকচার। কথাটা এসছে অ্যামিবা থেকে। অ্যামিবয়েড, এই যে অয়েড লাস্টে যে সাফিক্সটি ইউজ করা হয়েছে, এই অয়েড কথাটার মানে হচ্ছে লাইক, অ্যালাইক, অর্থাৎ অ্যামিবয়েড মানে অ্যামিবার মতো। তো অ্যামিবার স্ট্রাকচারটা কি, যেটা এরকম টাইপের। অ্যামিবার কোনো ফিক্সড স্ট্রাকচার থাকে না। অ্যামিবার কখনো এরকম স্ফেরিক্যাল স্ট্রাকচার নিতে পারে, অর্থাৎ পুরো গোলাকার, কখনো এরকম চ্যাপ্টা একটা স্ট্রাকচারও নিয়ে নিতে পারে, আবার কখনো এরকম একটা তারার মতো চারিদিক থেকে বিভিন্ন এরকম একটা স্ট্রাকচারও কিন্তু আসতে পারে অ্যামিবার ক্ষেত্রে। ঠিক আছে, অ্যামিবা সাইটোপ্লাজমকে নির্দিষ্ট দিকে মুভ করিয়ে এই ধরনের স্ট্রাকচারগুলো অ্যাচিভ করে। ঠিক আছে, তো এই যে অ্যামিবার এই পোর্শনগুলো, এগুলোকে বলা হয়, এগুলোকে নোট করে না পারলে তোমরা, এই পোর্শনগুলোকে বলা হয় সিউডোপোডিয়া। এই সিউডোপোডিয়া ফর্মেশনের মাধ্যমে ওরা মূলত এন্ডোসাইটোসিস করে খাবার খায় এবং ওরা চলাচল করে কিন্তু এই সিউডোপোডিয়া তৈরি করার মাধ্যমে। তো আমাদের বডিতে যে সেলগুলো রয়েছে তার মধ্যে যে সেলটা এরকম অ্যামিবার মতো ক্যারেক্টারিস্টিক শো করে, তাদের ওরকম কোনো স্পেসিফিক শেপ থাকে না, রাদার তারা তাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন রকম শেপ অবটেন করে। তো সেই সেলটা হচ্ছে আমাদের বডিতে থাকা WBC, হোয়াইট ব্লাড কর্পাসেলস। অপশনসগুলো কি ছিল, কি নার্ভ সেলস। নার্ভ সেলের একটা স্পেসিফিক শেপ থাকে, লম্বাটে ধরনের হয়, সুতোর মতো। কলামনার এপিথেলিয়াল সেলসেরও একটা পার্টিকুলার শেপ থাকে। ঠিক আছে, কলম লাইক হবে, যাতে নিউক্লিয়াসটা থাকে নিচের দিকে। আরবিসি রাউন্ড টাইপের হয় এবং সাইড থেকে দেখতে গেলে এরকম একটু চ্যাপ্টা টাইপের হয়ে থাকে নিউক্লিয়াস না থাকার কারণে। ঠিক আছে, এবং সামনে থেকে দেখতে গেলে এরকম রাউন্ড টাইপের হয়। এদের কিন্তু এই ধরনের শেপ চেঞ্জের ক্যারেক্টারিস্টিক্স থাকে না। কার থাকে? কেবলমাত্র থাকে হোয়াইট ব্লাড কর্পাসেলস বা WBCর। ঠিক আছে, বিশেষ করে মনে রাখবে হোয়াইট ব্লাড কর্পাসেলসের মধ্যে এক ধরনের সেল রয়েছে মোনোসাইটস নামে, যে মোনোসাইটসরা যখন কোনো টিস্যুতে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা কোনো প্যাথোজেন ইনফেক্ট করছে, তখন তারা সেই টিস্যুটার ভিতরে ঢুকে গিয়ে সেখানে মোনোসাইটসগুলো এই ধরনের একটা অ্যামিবয়েড শেপ নিয়ে আস্তে আস্তে ওই প্যাথোজেন্সটাকে এনগালফ করে নেয়। ঠিক আছে, এবং তখন ওদেরকে বলা হয় ম্যাক্রোফাজ। ঠিক আছে, তো WBC তাহলে এই ধরনের শেপ দেখাচ্ছে। এই ধরনের শেপের কারণটা কি? তার কারণটা হচ্ছে ওরা এই শেপ ফর্মেশন, এই শেপ তৈরি করার মাধ্যমে ওরা কিন্তু মূলত যে প্যাথোজেন্সগুলো রয়েছে, ওদের যে মেন কাজটা, যে এক্সটার্নাল প্যাথোজেন্সগুলোর এগেনস্টে ফাইট করা, ওরা সেই প্যাথোজেন্সগুলোকে কিন্তু আস্তে আস্তে নিজেদের মধ্যে এনগালফ করে নিতে পারে। চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। Which structural layers surrounds the algal, fungal and plant cells and provide tensile strengths and protections against মেকানিক্যাল অ্যান্ড অসমোটিক প্রেশার? চারটে অপশানস।
সেল মেমব্রেন, প্লাস্টিড, সেল ওয়াল, ভ্যাকুয়ালস। CHSL 27/5/2022 ইভিনিং শিফটে কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল, ঠিক আছে। তো এই এখানে মেনলি যেটা বলতে চাইছি, চারটের মধ্যে কোনটা সেল প্ল্যান্ট সেলকে পুরোপুরি সারাউন্ড করে থাকে। শুধুমাত্র প্ল্যান্ট সেল নয়, অ্যালগাল সেল, ফাঙ্গাল সেল এবং প্ল্যান্ট সেল, এই তিন ধরনের সেলকে এরা পুরো সারাউন্ড করে থাকে। তাদেরকে মেকানিক্যাল স্ট্রেস বা অসমোটিক প্রেশার এগুলোর এগেনস্টে একটা স্ট্রেংথ প্রোভাইড করে, ঠিক আছে, একটা টেনসিল স্ট্রেংথ প্রোভাইড করে। সেটা কোনটা? টেনসিল স্ট্রেংথ প্রোভাইড করা, প্ল্যান্ট সেলকে স্ট্রেংথ প্রোভাইড করার জন্য থাকে কে? ওদের সেল ওয়াল, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা? সেল ওয়াল। সেল ওয়ালের কম্পোনেন্টস কি? তিন রকমের সেলে কিন্তু তিন রকম, যেমন অ্যালগাই বা প্ল্যান্ট সেল, এগুলোর মধ্যে যদি দেখি অ্যালগি বা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু সেল ওয়ালের মধ্যে মূলত থাকে সেলুলোজ, এছাড়া লিগনিন, সুবেরিন ইত্যাদি কমপ্লেক্স কার্বোহাইড্রেটও থেকে থাকে। ফাঙ্গাল সেল ওয়ালের মধ্যে থাকে কিন্তু কাইটিন, ঠিক আছে। তো এই কম্পোনেন্টসগুলো কিন্তু মনে রাখবে সেল ওয়ালের। এছাড়া যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সেল ওয়াল থাকে, তাদের মিউকোপলিস্যাকারাইডস এবং পেপটাইডোগ্লাইকেন্স থাকে, ঠিক আছে। চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 28, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট মাইটোকন্ড্রিয়া? চারটে স্টেটমেন্ট, এর মধ্যে কোনটা মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে সত্যি? CHSL 30/5/2022 কোয়েশ্চেন, এটা মর্নিং শিফটে। অপশান এ কি বলছে? স্টেটমেন্ট 1 যেটা, মাইটোকন্ড্রিয়া ইজ প্রেজেন্টস অনলি ইন ব্যাকটেরিয়া, ঠিক আছে, যেটা কমপ্লিটলি ফলস। তো এটা হবে না, ঠিক আছে। ব্যাকটেরিয়া এরা হচ্ছে প্রোক্যারিওটিক সেলস, তো এদের মধ্যে কোনোভাবেই মাইটোকন্ড্রিয়া থাকবে না, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া ইজ প্রেজেন্টস ইন লিভিং সেলস, মাইটোকন্ড্রিয়া প্রেজেন্টস ইন অল লিভিং সেলস। তো এই অল কথাটার জন্যই কিন্তু এটা ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ প্রোক্যারিওট যারা তারাও কিন্তু লিভিং সেল, বাট দে ল্যাক মাইটোকন্ড্রিয়া, ওখানে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। অপশন সি, মাইটোকন্ড্রিয়া ইজ নট বাউন্ড বাই এনি মেমব্রেন, কমপ্লিটলি ফলস, ঠিক আছে। তাহলে এটাও হচ্ছে না এবং অপশন সিটাও হচ্ছে না। কেন? কারণ মাইটোকন্ড্রিয়ার বাইরে আমরা জানি কি দুটো লেয়ার থাকে মেমব্রেনের, ঠিক আছে। তো সেখানে মাইটোকন্ড্রিয়ার কোনো মেমব্রেন নেই, স্টেটমেন্টটা কমপ্লিটলি ফলস। তো অবশ্যই লাস্টেরটা হবে, বোঝাই যাচ্ছে এখান থেকে, মাইটোকন্ড্রিয়া উইদাউট আউটার মেমব্রেন নোন অ্যাজ মাইটোপ্লাস্ট, ঠিক আছে। তাহলে এই অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, যে মাইটোকন্ড্রিয়া আউটার, মাইটোকন্ড্রিয়া দুটো মেমব্রেন থাকে, আউটার এবং ইনার মেমব্রেন, এবং তাদের মধ্যেখানে স্থানকে বলা হয় কি? পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। তো এই মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনটা যদি না থাকে তখন সেটাকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে মাইটোপ্লাস্ট, ঠিক আছে। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেন নাম্বার 29, ইন অ্যানিমাল সেলস হুইচ অফ দ্য which membrane bond cell organelles are generally smaller and help to separate waste products, ঠিক আছে। স্মলার, এই স্মলার কথাটা কেন বলা হচ্ছে? বেসিক্যালি স্মলার কথাটা থেকেই বুঝতে পারছি যে এখানে একটা কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করা হচ্ছে, যে কারোর সাথে এটা কম্পেয়ার করা হচ্ছে। কার সাথে কম্পেয়ার করা হচ্ছে? বেসিক্যালি এখানে প্ল্যান্ট সেলের সাথে কম্পেয়ার করা হচ্ছে, ঠিক আছে। মানে এই যে সেল অর্গানেলসটা, যে স্পেসিফিক সেল অর্গানেলসটার কথা বলা হচ্ছে, সেটা অ্যানিম্যাল সেলে যেটা থাকে, প্ল্যান্ট সেলে তার যে ভার্সনটা থাকে তার থেকে কিন্তু এখানে ছোট হয়, ঠিক আছে। তো সেই জন্য স্মলার কথাটা ইউজ করা হচ্ছে, অ্যান্ড হেল্পস টু সেপারেট ওয়েস্ট প্রোডাক্ট। ওয়েস্ট প্রোডাক্টগুলোকে সেল থেকে আলাদা করে টেম্পোরারিলি আলাদা করে রাখছে। কারা করছে এই কাজটা? চারটে অপশান। প্লাস্টিডস, এরা তো অ্যানিম্যাল সেলে থাকেই না। সাইটোসল, বেসিক্যালি এটা ওই সাইটোপ্লাজমের যে ফ্লুইড তার কথা বলা হচ্ছে, এটাও হবে না। গলগি বডি হবে না, কারণ এর কাজ হচ্ছে প্যাকেজিং করা, প্রোটিন অ্যান্ড লিপিডসকে প্যাকেজিং করা এবং ট্রান্সপোর্টে এবং পাঠানো ওদের নির্দিষ্ট দিকে। তো তাহলে সঠিক উত্তর হবে কোনটা? অপশান ডি, ভ্যাকুলস, ঠিক আছে। তাহলে অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে ভ্যাকুলসগুলো কীরকম হয়? ছোটো ছোটো হয় প্ল্যান্ট সেলের কম্প্যারিজনে। অনেক সময় প্ল্যান্ট সেলে একটা কি দুটো ভ্যাকুলস থাকলে অ্যানিম্যাল সেলে অনেক সময় বেশি ভ্যাকুলস দেখতে পাওয়া যায়। কিছু কিছু অ্যানিম্যাল সেল এরকম হয় যেখানে ভ্যাকুলস দেখতে পাওয়া যায়ও না, ঠিক আছে। আর যেটা মাথায় রাখতে হবে, ভ্যাকুলসগুলো কিসে কাজ করে? ভ্যাকুলসগুলো জেনারেলি ওয়েস্ট প্রোডাক্টসগুলোকে সেপারেট করে রাখতে কিন্তু সাহায্য করে অ্যানিম্যাল সেলের মধ্যে, ঠিক আছে। আমরা কন্ট্রাক্টাইল ভ্যাকুলসের কথা জানি, যাদের প্রধান কাজ হচ্ছে কি? যাদের প্রধান কাজ হচ্ছে এই মানে মেনলি থাকে ওরা অ্যামিবার বডিতে ওয়েস্ট মেটেরিয়ালসগুলোকে, যে কোনো মেটাবলিজমে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হয়, অপ্রয়োজনীয় ক্ষতিকারক বর্জ্য পদার্থগুলো, সেগুলো তারা কন্ট্রাক্টাইল ভ্যাকুলসের মধ্যে টেম্পোরারিলি স্টোর করে রাখে, পরে আস্তে আস্তে সেখান থেকে ওরা বের করে দেয়, ঠিক আছে। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন্স,
আইডেন্টিফাই দ্য কম্পোনেন্টস ফাউন্ড অনলি ইন ইউক্যারিওটিক সেলস। 31/5/2022 CHSL আফটারনুন শিফটের কোয়েশ্চেন এটা। আইডেন্টিফাই দ্য কম্পোনেন্টস ফাউন্ড অনলি ইন ইউক্যারিওটিক সেল। 4টে অপশনস, এর মধ্যে কোনটা কেবলমাত্র ইউক্যারিওটিক সেলে দেখতে পাওয়া যায়? রাইবোজোম হবে না, কারণ রাইবোজোম প্রোক্যারিওটসেরও আছে, ইউক্যারিওটসেরও আছে। প্লাজমা মেমব্রেন, যে কোনো ধরনের সেলের কিন্তু এই কম্পোনেন্টসটা থাকবেই, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন এবং সাইটোপ্লাজম। তো রাইবোজোম হবে না, প্লাজমা মেমব্রেন সব ধরনেরই থাকে, সাইটোপ্লাজমও হবে না, কারণ সাইটোপ্লাজম সব ধরনের সেলে থাকে। ঠিক আছে, তাহলে কোনটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে বলে তো নিউক্লিয়ার অনেক বেশি অর্গানাইজড হয়, এবং নিউক্লিয়ার অর্গানাইজড হওয়ার কারণেই কিন্তু তারা ইউক্যারিওটিক সেল বলে তাদেরকে অভিহিত করা হয়। ঠিক আছে, তাহলে রাইবোজোম, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এরা ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক সব ধরনের সেলেই থাকে, কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন কেবলমাত্র ইউক্যারিওটিক সেলেই দেখতে পাওয়া যায়। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। হুইচ ইজ দ্য মেজর এমটিওসি? এমটিওসির ফুল ফর্মটা লক্ষ্য করো সবাই, মাইক্রোটিউবিউলস অর্গানাইজিং সেন্টার। ঠিক আছে, তো এমটিওসির ফুল ফর্ম হচ্ছে মাইক্রোটিউবিউলস অর্গানাইজিং সেন্টার। তো হুইচ ইজ দ্য মেজর এমটিওসি দ্যাট ইনভলভ ইন সেল ডিভিশন? সেল ডিভিশনে ইনভলভ হয়ে থাকে কোন মাইক্রোটিউবিউলস অর্গানাইজিং সেন্টার? 4টে অপশন, লাইসোজোম, সেন্ট্রোজোম, প্লাস্টিড, ভ্যাকুয়ালস। তো এর মধ্যে কোনটা হবে? সেন্ট্রোজোমস। ঠিক আছে, সেন্ট্রোজোমস কোথায় থাকে? সেন্ট্রোজোমস জেনারেলি একটা অ্যানিমাল সেলের মধ্যে দেখতে পাওয়া যায়, এটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। নিউক্লিয়াসে ঠিক ওপরের দিকে, ঠিক আছে, এরকম একে অন্যের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। সেল ডিভিশনের সময় দুটো সেন্ট্রোজোমস দুটো দিকে চলে আসে। ঠিক আছে, একজন মানে দুটো পোলে চলে আসে, এবং দুটো পোলে চলে এসে তারা কী করে? তারা ক্রিয়েট করে অ্যাস্ট্রাল বিম বা অ্যাস্ট্রাল রে। ঠিক আছে, এদিক থেকে এবং এদিক থেকেও অ্যাস্ট্রাল রে তৈরি হয়। যে অ্যাস্ট্রাল রেটা এটা যেটা তৈরি হচ্ছে এগুলো কিন্তু পুরোপুরি মাইক্রোটিউবিউলস দিয়ে। ঠিক আছে, এই অ্যাস্ট্রাল রেগুলো, সেই কারণে এখানে মাইক্রোটিউবিউলস অর্গানাইজিং সেন্টার বলা হচ্ছে এটাকে। ঠিক আছে, যেটা মাইক্রোটিউবিউলস জেনারেট করে এবং সেগুলোকে এক্সটেন্ড করে অ্যাস্ট্রাল রে ফর্ম করে। অ্যাস্ট্রাল রেগুলো কী করে? অ্যাস্ট্রাল রের সাথে এদিকে অ্যাটাচড হয়ে থাকে ক্রোমোজোমেরা। ঠিক আছে, তো এরা এই ক্রোমোজোমগুলোকে তারপরে বোথ সাইডে পুল করে দুদিকে নিয়ে এসে ক্রোমোজোমগুলোকে নিউক্লিয়াসের মধ্যে এনক্লোজ করে ফেলে, এবং তারপর মাঝখান থেকে সেলটা ডিভাইড হয়ে যায়। ঠিক আছে, তো তাহলে পুরো সেল ডিভিশনের প্রসেসে খুব মেজর রোল প্লে করছে কিন্তু এই সেন্ট্রোজোমরা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তাহলে এখানে অপশন বি, সেন্ট্রোজোম। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেনে। Question number 32. Which of the following is an example of an active transport? 4টে অপশনস রয়েছে, এর মধ্যে কোনটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পলস? অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কথাটা আগের দিন আমরা বেসিক টু অ্যাডভান্সের সেল মেমব্রেনে কিছুটা বলেছিলাম, যে যেখানে কি করা হচ্ছে, যেখানে সেল মেমব্রেনের এমন কিছু প্রোটিনস থাকে, এমন কিছু ধরনের বিশেষ প্রোটিনস থাকে যাদের কাজ হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা করা। এখানে কি হয়? এনার্জির প্রেজেন্সে ওরা এটিপি থেকে এনার্জি নিয়ে মূলত এই ধরনের ট্রান্সপোর্টটা করে থাকে। এখানে গ্র্যাডিয়েন্টসের এগেনস্টে ট্রান্সপোর্টেশনটা হয়ে থাকে। ঠিক আছে, তো আয়রন অ্যাসিমিলেশন, সল্ট এলিমিনেশন, গ্লুকোজ ট্রান্সপোর্ট এগুলো কোনোটাই হবে না, এগুলো কোনোটাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসে হবে না। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসে কোনটা হয়? সোডিয়াম পটাশিয়াম পাম্প। ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প, বেসিক্যালি সোডিয়াম পটাশিয়াম পাম্প হচ্ছে এক ধরনের পাম্প প্রোটিন, যেটা সেল মেমব্রেনের ওই কোয়াসি লিকুইড যে লিপিড বাইলেয়ার তার মধ্যে থাকে। এদের কাজটা হচ্ছে সেলের বাইরে, বিশেষ করে নার্ভ সেলে এদের সব থেকে বেশি দেখা যায়, সেলের বাইরে থেকে পটাশিয়াম আয়ন এবং সেলের ভিতরে থাকে সোডিয়াম আয়ন। তো এই সোডিয়াম পটাশিয়ামকে ভিতরে এবং সোডিয়ামকে বাইরে এই কন্টিনিউয়াসলি নিয়ে যাওয়াটাই এদের কাজ। কোয়েশ্চেন হচ্ছে কেন এই কাজটা এরা করে থাকে, কেন এখানে তো আমরা দেখতে পাচ্ছি এটিপি ইউজ হচ্ছে, তাহলে শুধু আমরা এটিপি মানে ওখানে এনার্জি কেন ইনভেস্ট করব? তার কারণ এই যে পটাশিয়াম ইনটেক এবং সোডিয়ামের বাইরে যাওয়া, এই জিনিসটার মাধ্যমেই কিন্তু একটা স্নায়ু উদ্দীপনা বা নার্ভ ইম্পালস একটা নার্ভের মধ্যে দিয়ে কিন্তু ট্রান্সমিট করে যেতে পারে। ঠিক আছে, তো সেই কারণে যে কোনো স্নায়ু উদ্দীপনা যাওয়া মানে সেখানে কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্পের একটা খুব মেজর রোল থাকে, এবং এরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসে কিন্তু সোডিয়াম পটাশিয়ামকে এরকম সাইক্লিক ফর্মে বাইরে ভিতরে বাইরে করতে পারে। নেক্সট কোয়েশ্চেন্স আসছে, এখানে একটি ম্যাচ দ্য কলম দেওয়া হয়েছে। ঠিক আছে, কলম এ এবং কলম বি, এর মধ্যে বাঁদিকে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো রয়েছে কতগুলো বিশেষ ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কথা। কী? পেপটাইডোগ্লাইক্যান, পেকটিন, কাইটিন এবং সেলুলোজ। ডান দিকে যেটা রয়েছে সেটা আছে বিভিন্ন অর্গানিজমের সেল ওয়ালের কথা রয়েছে। ঠিক আছে, তার মানে এখানে সোজা কথায় আমাদের যেটা দেখতে হবে যে কোন অর্গানিজমের সেল অর্গানেলসের মধ্যে এখানে কোনটা দেখতে পাওয়া যায়।
ঠিক আছে, প্রথম যেটা রয়েছে অপশন এ সেল ওয়াল অফ প্ল্যান্টস, এর মধ্যে কোনটা সেল ওয়াল অফ প্ল্যান্টসে থাকে? অপশন 4 সেলুলোজ। তাহলে এইদিকে 4 নম্বর সেলুলোজ যাচ্ছে সেল ওয়ালের সাথে। তাহলে এখান থেকে আমরা যদি অপশনসগুলো মেলাই তাহলে কি দেখতে পাচ্ছি? আইভি 4 নম্বরের সাথে কে যুক্ত থাকছে? 4 নম্বরের সাথে যুক্ত থাকছে নিচের দিকে লিখবো আমরা, 4 নম্বর যে পয়েন্ট রয়েছে তার সাথে যুক্ত থাকছে এ। ঠিক আছে, আমরা উপরে 3, 2, 1টাও লিখে রাখি। আচ্ছা, আমি একটু বড় করে লিখি এটা, তাহলে তোমাদেরও দেখতে সুবিধা হবে। 1, 2, 3 এবং 4। তো অপশন 4 এর সাথে আমরা দেখেছি ম্যাচ হচ্ছে কে? এ। আচ্ছা, তারপরে আমরা দেখছি সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সেল ওয়ালের মধ্যে কোনটা থাকে? পেকটিন, কাইটিন এবং পেপটাইডোগ্লাইকেন পড়ে আছে। তো পেপটাইডোগ্লাইকেন থাকে ব্যাকটেরিয়া সেল ওয়ালে। তাহলে অপশন 1 এর সাথে যাচ্ছে হচ্ছে এদিকে কলম এর 1 এর সাথে যাচ্ছে, ম্যাচ হচ্ছে কলম বি এর বি। পেকটিন, পেকটিনটা কাদের দেখতে পাওয়া যায়? পেকটিন মেনলি সেল ওয়াল অফ ফ্রুটস, ফ্রুটসের ফলে সেল ওয়ালে পেকটিন দেখতে পাওয়া যায়। তাহলে 2 এর সাথে যাচ্ছে সি। এবং ফাইনালি যেটা রেস্ট পড়ে আছে কাইটিন, কাইটিন কোথায় দেখতে পাওয়া যায়? কাইটিনটা দেখতে পাওয়া যাচ্ছে সেল ওয়াল অফ কাইটিনটা দেখতে পাওয়া যাচ্ছে সেল ওয়াল অফ ফাঙ্গি, অর্থাৎ কলম বি এর ডি এর সাথে। তাহলে 3 এর সাথে যাচ্ছে ডি। তাহলে এবার দেখি এখানে কোনটা ম্যাচ করছে। 1B 2C 3D এবং 4A। 1B 2C 3D এবং 4A। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের এখানে উত্তর। ঠিক আছে, 1B 2C 3D এবং 4A। তো এই যে কোয়েশ্চেন্সগুলো থাকে এগুলো কিন্তু একটু টাইম কনজিউমিং হয়। তোমাদের এই ধরনের কোয়েশ্চেন্সগুলো কিন্তু যতটা বেশি সম্ভব করা যায় প্র্যাকটিস করবে, কারণ তোমরা জানো আমাদের এসএসসি পরীক্ষাতে কিন্তু টাইম একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এগুলো যে যত তাড়াতাড়ি সলভ করতে পারবে, যত বেশি প্র্যাকটিস করবে, তার সলভ করার এবিলিটি তত ফাস্ট হবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, তো চলে যাচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 34, নেক্সট কোয়েশ্চেনে। হুইচ অফ দ্য ফলোয়িং লিউকোপ্লাস্ট স্টোর অয়েল অ্যান্ড ফ্যাট? 4টে অপশনস রয়েছে। এটা এসেছিলো দেখো এসএসসি CHSL 7/6/2022 ইভিনিং শিফটে। এর মধ্যে 4টে লিউকোপ্লাস্টের নাম দেওয়া রয়েছে। অ্যালিউরোপ্লাস্ট, 4 রকম অপশনস রয়েছে, অ্যালিউরোপ্লাস্ট, প্লাস্টিডস, এলাইওপ্লাস্ট এবং অ্যামাইলোপ্লাস্ট। এর মধ্যে কোনটাতে বলা হচ্ছে যেখানে অয়েল স্টোর করে রাখে? সেটি হচ্ছে অপশন সি, এলাইওপ্লাস্ট। ঠিক আছে, এলাইওপ্লাস্টের মধ্যে অয়েল স্টোর করে রাখা হয়। অ্যামাইলোপ্লাস্ট যেটা দেখতে পাচ্ছি এর মধ্যে মূলত স্টার্চ স্টোর করে রাখা হয়। অ্যামাইলোপ্লাস্টও কিন্তু এক ধরনের লিউকোপ্লাস্ট যার মধ্যে স্টার্চ স্টোর করে রাখা হয়। এছাড়া প্রোটিওপ্লাস্ট থাকে যার মধ্যে প্রোটিন স্টোর করে রাখা হয়। লিউকোপ্লাস্টের প্রধান কাজই আমরা আগে বলেছি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য স্টোর করে রাখা। চলে আসলাম আমরা নেক্সট কোয়েশ্চেনে। হুইচ বায়োলজিক্যাল স্টেন ইজ ইউজড ইন হিস্টোলজি টু কালার অল দ্য সেল নিউক্লিয়াই রেড? ঠিক আছে, এর মধ্যে সেল নিউক্লিয়াসকে লাল রং করতে আমরা জানি যে যখনই এই হিস্টোলজি কথাটার অর্থ হচ্ছে টিস্যু স্টাডি অফ টিস্যু। যখন একটা টিস্যু নিয়ে স্টাডি করা হবে তখন সেটাকে বলা হয় হিস্টোলজি। তো হিস্টোলজিক্যাল স্টাডিতে কী করা হয়, একটা অর্গানস, কোনো একটা অ্যানিমেলস বা প্ল্যান্টসের, মেনলি অ্যানিমেলসের ক্ষেত্রে এটা করা হয়, তার অর্গানসটাকে একটা সেকশন নেওয়া হয়। প্ল্যান্টসের ক্ষেত্রেও করা হয় এটা, যে একটা রুটস বা একটা স্টেম, পাতলা স্টেমের একটা খুব পাতলা সেকশন নেওয়া হলো যার ভিতরে দিয়ে লাইট পাস করতে হবে, এতটা পাতলা নিতে হয়। অ্যানিমেলসের ক্ষেত্রে তার কোনো একটা অর্গান, সেটা কিডনি হতে পারে, লিভার হতে পারে, তাদের ওরকম একটা স্লাইস নিয়ে নেওয়া হয়, একটা সেকশন খুব পাতলা নিয়ে নেওয়া হয়, নিয়ে মাইক্রোস্কোপে দেখতে হয়। কিন্তু সেই অবস্থায় যদি আমরা মাইক্রোস্কোপে দেখি সেখানে আমরা কিছুই পরিষ্কার করে বুঝতে পারবো না। ট্রান্সপারেন্ট মিডিয়ামের মধ্যে দিয়ে লাইট চলে আসবে, একটা আবছা ছবি আসবে। তো সেগুলোকে খুব ভালোভাবে স্টাডি করার জন্য, প্রপারলি দেখার জন্য কি করা হয়, ওটাকে মাইক্রোস্কোপে দেখার আগে ওটাকে মাউন্ট করতে হয়, মানে ওটাকে ওই যে স্লাইডের ওপর রাখতে হয়, কভার স্লিপ দিয়ে ঢাকতে হয়, অ্যালকোহল দিয়ে ওর ভিতর থেকে ডিহাইড্রেট করতে হয়, এক্সেস ওয়াটারটাকে বের করে দিতে হয়, এবং যেটা খুব ইম্পর্টেন্ট দ্যাট ইজ স্টেনিং। ওটাকে বিভিন্ন রঙে রঞ্জিত করা হয়। স্যাফরানিন যেমন একটা স্টেন, ইওসিন একটা স্টেন। এই ধরনের স্টেন দিয়ে দিলে কি হয়, ওদের সেল যে সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস বা আদার সেল অর্গানসগুলো কিন্তু ডিফারেন্ট কালার নিয়ে নেয়, ফলে ওদের আইডেন্টিফাই করতে মাইক্রোস্কোপে ওদের চিনতে খুব সুবিধা হয়।
তো সেরকম নিউক্লিয়াসকে লাল রঙে রঞ্জিত করতে এই চারটের মধ্যে কোনটাকে ইউজ করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, স্যাফরানিন। স্যাফরানিন কিন্তু ইউজ করা হয় নিউক্লিয়াসকে রেড কালারে কালারাইজড করতে, ঠিক আছে। বাকি যেগুলো দেখতে পাচ্ছ মিথাইল অরেঞ্জ, ফেনালফথেলিন, ক্রিসল রেডস, এগুলো বেসিক্যালি কিন্তু সবাই ইন্ডিকেটার। এদের মেন ইউজ হচ্ছে টাইট্রেশনে অ্যাসিড বেস রিয়াকশনের ক্ষেত্রে, কিন্তু স্যাফরানিন ইউজ করা হচ্ছে নিউক্লিয়াসকে লাল রং করতে। কখন? যখন আমরা মাইক্রোস্কোপের সাহায্যে ওদেরকে স্টাডি করব তার আগে, ঠিক আছে। তো আমাদের সিএইচএসএলেরও তাহলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো সব করা সলভ হলো সেল থেকে। এবারে আমরা দেখি আমাদের সামনেই সিজিএল আছে, আমরা জানি। তো সিজিএল মেন্স মানে সিজিএল টায়ার 2 এবং সিজিএল টায়ার 1-এ প্রিভিয়াস ইয়ারে কী কী কোয়েশ্চেন এসেছিলো আমরা সেগুলো একটু দেখা শুরু করব। তো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 36 আমাদের এই সিরিজের কি বলছে? ডিএনএ ইজ স্টোরড মেজরলি ইন ড্যাশ অফ দ্য সেল। সেলের কোথায় ডিএনএ ম্যাক্সিমাম স্টোর থাকে? দেখো 2019-এর ইভিনিং শিফটে এই কোয়েশ্চেনটা এসেছিলো কিন্তু। চারটে অপশনস: গলগি বডি, সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস। তো প্লাজমা মেমব্রেন, গলগি বডি এগুলোর ভিতরে ডিএনএ থাকেই না। সাইটোপ্লাজমের ভিতরেও ডিএনএ থাকে না। প্রোক্যারিওটিক সেলের ভিতরে সাইটোপ্লাজমের ডিএনএ দেখতে পাওয়া যেতে পারে, বাট মেজরলি যদি স্টোরড কোথায় জানতে চাওয়া হয় তখন সেটা সঠিক উত্তর হবে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে তোমরা জানো নিউক্লিয়াসের স্ট্রাকচার যখন আমরা করেছিলাম তখন বলা হয়েছিল যে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন ফাইবার থেকে জালের মতো ছড়িয়ে থাকে, একটা নেটওয়ার্ক ফর্ম করে থাকে। সেই ক্রোমাটিন ফাইবারগুলো সেল ডিভিশনের সময় ওরা তৈরি হয়ে যায় ক্রোমোজোমে। তো ক্রোমোজোম বেসিক্যালি ক্রোমোজোমের স্ট্রাকচার যদি দেখি ওর ভিতর থাকে হিস্টোন অ্যান্ড নন হিস্টোন টাইপের দু ধরনের প্রোটিন এবং ডিএনএ। তারা বিভিন্নভাবে বিভিন্ন গ্রেডে কয়েলড হয়ে কিন্তু টোটালি প্যাকড হয়ে ক্রোমোজোমের ভিতর আসে। তো ডিএনএর মেজর স্টোরেজ যদি দেখতে হয় সেটা হচ্ছে সেলের নিউক্লিয়াস। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 37, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ এ সেল ইজ কল্ড। সেলের সায়েন্টিফিক স্টাডিকে কী বলা হয়? আমাদের এখানে অপশানস দেখেও কিন্তু আমরা বলতে পারি যদি আমাদের না জানা থাকে। আমরা কি বলেছি? সেল মানে সেখানে সাইটো কথাটা থাকবে। তো তোমরাই দেখো চারটে অপশানের মধ্যে সাইটো কথাটা কোথায় রয়েছে? অপশান এতে। তো সাইটোলজি ইজ দ্য স্টাডি অফ সেল। কোয়েশ্চেনটা এসেছিল সিজিএল 7/3/2020 মর্নিং শিফটে কিন্তু। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। কোয়েশ্চেন নাম্বার 38, ড্যাশ আর কল্ড দ্য পাওয়ার হাউসেস অফ সেল। এই কোয়েশ্চেনটা আমাদের আগেও রিপিট হয়েছে, আমরা এমটিএসও কিন্তু দেখেছি সেম কোয়েশ্চেন। সুতরাং তোমরা বুঝতে পারছো এগুলো কিন্তু কতটা ইম্পর্টেন্ট। মানে আমি শুধু এই কোয়েশ্চেনটার কথা বলছি না, আমি বলছি যে নিকনেমগুলো রয়েছে, যে নিউক্লিয়াসকে বলা হবে ব্রেন অফ সেলস, বা মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অফ সেলস, রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি অফ সেলস, লাইসোজোম হচ্ছে সুইসাইডাল ব্যাগ অফ সেলস। তো এই যে নোমেনক্লেচারগুলো, এই যে নিক নেমগুলো যেগুলো বলা হয় এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো প্রায় আসে, ঠিক আছে। এবং শুধু কম্বাইন এসএসসির যে আসছে তা নয়, বিভিন্ন ধরনের পরীক্ষাতে, WBPSCর বিভিন্ন ধরনের পরীক্ষাতেও কিন্তু এই কোয়েশ্চেনটা আসে। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যাসপিরেন্টস, ঠিক আছে। এই প্যাটার্নগুলো কিন্তু দেখার জন্য, এই প্যাটার্নগুলো বোঝার জন্যই কিন্তু আমাদের কোয়েশ্চেন অ্যান্সারটা সলভ করতে হয়। চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার আস্তে আস্তে তোমরা তৈরি করো, চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনসগুলো ফলো করো, নিজেদের কনসেপ্টটা ক্লিয়ার করো, অবশ্যই এটাও দরকার। কিন্তু সেই কনসেপ্ট ক্লিয়ারেন্সের পরে কী ধরনের কোয়েশ্চেন আছে, ট্রেন্ড বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ট্রেন্ড বোঝা, অ্যানালিসিস করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সেইটা করতে করতে একটা সময় আসবে যখন কিন্তু তোমরা বুঝে যাবে যে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কতটুকু পড়তে হতে পারে এবং কতটুকু আমাদের প্রিপারেশনের মধ্যে দরকার। সব পড়ে কিন্তু কখনো পসিবল নয় একজনের পক্ষে প্রত্যেকটা সাবজেক্টে একটা হিউজ ভাস্ট নলেজ তৈরি করে রাখা, ঠিক আছে। তো সেখান থেকে পড়তে হবে কতটুকু আমাদের করতে হবে, কী ধরনের কোয়েশ্চেন আছে, ট্রেন্ড রাখার, ট্রেন্ডগুলো বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই ধরনের কোয়েশ্চেন এগুলো কিন্তু একটা ট্রেন্ড, ঠিক আছে। আমরা দেখলাম আগে এমটিএসও পেয়েছি, সিজিএলও পাচ্ছি, সিএইচএসএলও এই ধরনের কোয়েশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ারে, দেখা গেছে সিপিওতেও পাওয়া গেছে এবং WBPSCতেও কিন্তু এই টাইপের কোয়েশ্চেন্সগুলো পাওয়া গেছে বারবার করে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। কোয়েশ্চেন নাম্বার 39, ড্যাশ ইনক্লুডস গ্লাইকোজেন, পলিবিটা হাইড্রক্সিবিউটারেট গ্র্যানিউলস, সালফার গ্র্যানিউলস অ্যান্ড গ্যাস ভেসিকেলস, ঠিক আছে। তো সেলের মধ্যে কোন পার্টটা, চারটে অপশনস রয়েছে, সাইটোপ্লাজমস, মেসোজোম, ফ্ল্যাজেলা অ্যান্ড প্লাজমা মেমব্রেন। এর মধ্যে কোনটা গ্লাইকোজেন, তারপরে আমাদের পলিবিটা হাইড্রক্সিবিউটারেট গ্র্যানিউলস, সালফার গ্র্যানিউলস, গ্যাস ভেসিকেলস, এটা যাই বলুক না কেন আমাদের জানতে হবে এটা, যে যখনই এই ধরনের অর্গানিক সাবস্টেন্স বা ইনঅর্গানিক সাবস্টেন্স কিছু বলছে, সেলের কোন পার্টটা এদেরকে হোল্ড করে, সেলের কোন পার্টটা হোল্ড করে? অপশন এ সাইটোপ্লাজম, ঠিক আছে।
আমাদের যাবতীয় যা নাম দিক না কেন, কোনো ধরনের কোনো এনজাইমের নাম বললো, কোনো হরমোনস বললো সেলের মধ্যে থাকছে, বা কোনো আদার্স কোনো অর্গানিক ম্যাটার বললো, এনিথিং, সেগুলো কিন্তু জেনারেলি সাইটোপ্লাজম হোল্ড করে রাখে, ঠিক আছে। মেসোজোম কি তোমরা নিশ্চয়ই জানো, মেসোজোম প্রোক্যারিওট সেলের ক্ষেত্রে এক ধরনের সেল মেমব্রেন ইনভ্যাজিনেশনস হয়ে, সেল মেমব্রেন ভিতর দিকে এরকম ভাঁজ হয়ে গিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে, যেটাকে বলা হয় মেসোজোম। ফ্ল্যাজেল্লাতে থাকে প্রোক্যারিওটিক সেলসে ওদের যে ওদের লোকোমোটিভ অর্গান হিসেবে ইউজ করা হয়। ইউক্যারিওট সেলসেরও কিছু থাকে, ইউগ্লিনার যেমন থাকে ফ্ল্যাজেলা। প্লাজমা মেমব্রেন তো আমরা জানি প্লাজমা মেমব্রেন কোনোভাবে এখানে হবে না, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সাইটোপ্লাজমস। চলে যাচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 40, ইন গলগি অ্যাপারেটাস দ্য ম্যাচিউরিং ফেজ ইজ, কোনটা হচ্ছে, চারটে অপশনস রয়েছে, স্ফেরিক্যাল, কনভেক্স, বাইকনকেভ এবং কনকেভ, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ম্যাচিউরিং ফেজে কীরকম শেপ হয়, সঠিক উত্তর হবে কনকেভ। গলগি স্ট্রাকচার যদি তোমরা দেখো, নিউক্লিয়াসের ঠিক একটু কর্নারের দিকে ওপরের দিকে থাকে গলগিগুলো। গলগিগুলো দেখতে হয় এই রকম টাইপের, ঠিক আছে। এখানে এদের ভেসিকলস, সিস্টার্নি ইত্যাদি জিনিসগুলো থাকে, ঠিক আছে। এবং শেপটা যদি আমরা দেখি কীরকম দেখতে পাচ্ছি, এই ধরনের একটা শেপ, অর্থাৎ একটা কনকেভ শেপ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। গলগির ক্ষেত্রে আরেকটা পয়েন্ট মাথায় রাখবে, গলগির চারপাশে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে, আমরা এটা ওই ক্লাসেও বলেছিলাম বেসিক টু অ্যাডভান্সে, নির্দিষ্ট এরিয়া জুড়ে বেশ কিছু একটা অঞ্চলে কোনো রকম সেল অর্গানেলস থাকে না। ওই পার্টটাকে কি বলা হয়, ওই পার্টটাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন, ঠিক আছে। তাহলে এই পয়েন্টসগুলো কিন্তু মাথায় রেখে দেবে। চলে যাচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 41, হোয়াট ইজ দ্য আউটারমোস্ট লেয়ার ফাউন্ড ইন দ্য সেল এনভেলপ অফ দ্য ব্যাকটেরিয়াল সেল কল্ড, ঠিক আছে। ব্যাকটেরিয়াল সেলের বাইরে যে আউটারমোস্ট লেয়ারটা থাকে, সেই আউটারমোস্ট লেয়ারটার নাম কি, ঠিক আছে। চারটে অপশন দেখতে পাচ্ছি, গ্লাইকোক্যালিক, সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম। তো সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন এরা হবে না, কেন, কারণ এরা দুটো একই জিনিস। এবং সেল মেমব্রেন যদি দেখা যায় যতগুলো কভারিং লেয়ার রয়েছে তার মধ্যে একদম ইনার পার্টে থাকে সেল মেমব্রেন। তো সেল মেমব্রেন যাদের থাকবে, যেমন ধরো অ্যানিমাল সেলে একটাই কভারিং, দ্যাট ইজ সেল মেমব্রেন। প্ল্যান্ট সেল, ব্যাকটেরিয়াল সেলে একদম ভিতরের দিকে থাকে সেল মেমব্রেন, ঠিক আছে। তার বাইরে সেল ওয়াল অ্যান্ড এটসেট্রা থাকে। সাইটোপ্লাজম তো হবেই না, কারণ এটা কখনোই কোনো একটা লেয়ার নয়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কোনটা, গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স হচ্ছে একদম আউটসাইড পোর্শনে, ব্যাকটেরিয়ার সেল ওয়ালেরও বাইরে, ঠিক আছে। বেশ কিছু ধরনের পেপটাইডস দিয়ে এটা তৈরি হয়, এই সেল ওয়ালের বাইরে এই গ্লাইকোক্যালিক্সটা দেখতে পাওয়া যায় ব্যাকটেরিয়াল সেলে, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর পেয়ে গেলাম গ্লাইকোক্যালিক্স। চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 42, হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ নট কারেক্ট অ্যাবাউট প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলের ব্যাপারে এর মধ্যে কোনটা কারেক্ট নয়, চারটে অপশনস। সেল ওয়াল অফ এ প্ল্যান্ট সেল ইজ মেড আপ অফ সেলুলোজ, যেটা অবশ্যই ঠিক, তাহলে এটা হবে না আমাদের অপশনস, কারণ এটা কিন্তু কারেক্ট। আমাদের এখানে জানতে চাইছে নট কারেক্ট, তো এইগুলো কিন্তু খেয়াল করবে অনেকে, এই যে নট কথাটা যেটা আছে, অনেকে নটটা যদি স্কিপ করে যাও, শুধু কারেক্টটা দেখো, তাহলে প্রথম অপশনটাই বাকিগুলো না দেখে মেরে দিয়ে চলে আসবে। তো প্রত্যেকে এই জিনিসগুলো খেয়াল করবে, নট কারেক্ট বলা রয়েছে। তো প্রথমটা হচ্ছে না, তাহলে আমাদের এখানে, কারণ প্রথমটা কারেক্ট হচ্ছে, দ্য প্ল্যান্ট সেলস ক্যান নট ডিভাইড বাই মাইটোসিস, এইটা হবে আমাদের এখানে সঠিক উত্তর। কেন, কারণ প্ল্যান্ট সেল, যে কোনো সেলের মধ্যে, যে কোনো ইউক্যারিওটিক সেলের মতোই প্ল্যান্ট সেল মাইটোসিস এবং মিওসিস এই দুইভাবে বিভাজিত হয়ে থাকে, ঠিক আছে। মাইটোসিসে কী হয়, নর্মালি সেল ডিভাইড করে যেখানে ক্রোমোজোমের নাম্বারটা সেম থাকে, এবং মিওসিসে কী হয়, মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়ে যায়, যেটা জেনারেলি যে গ্যামেট সেলগুলো ফর্মেশনের সময় হয়ে থাকে, ঠিক আছে। তো প্ল্যান্ট সেল ক্যান নট ডিভাইড বাই মাইটোসিস ইজ আ কমপ্লিটলি ফলস স্টেটমেন্ট। তো আমাদের এখানে নট কারেক্ট যদি বলতে হয় তাহলে এইটা হবে। বাকিগুলো, প্ল্যান্ট সেল ইউজুয়ালি কন্টেন্স লার্জ ভেহিকলস, ঠিক, প্ল্যান্ট সেলের মধ্যে লার্জ ভেহিকলস থাকে। জেনারেলি অল প্ল্যান্ট সেলস কন্টেন্ট ক্লোরোপ্লাস্ট থাকে। প্ল্যান্ট সেল মানে লিভিং প্ল্যান্ট সেলস মানে তার ভিতরে ক্লোরোপ্লাস্ট থাকবে, ঠিক আছে। তো তাহলে আমাদের সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন বি, দ্যাট প্ল্যান্ট সেলস ক্যানট ডিভাইড বাই মাইটোসিস, দিস ইজ আ ফলস স্টেটমেন্ট। চলে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 43-তে, আইডেন্টিফাই অ্যান অপশন দ্যাট ডাজন্ট রিপ্রেজেন্টস প্রোক্যারিওটিক সেলস। অর্থাৎ এর মধ্যে এই যে চারটে অপশনস রয়েছে, চারটে ইন্ডিভিজুয়ালের নাম রয়েছে, এর মধ্যে কোনটা প্রোক্যারিওটিক সেল যে গ্রুপসটা রয়েছে তাকে রিপ্রেজেন্ট করছে না। কি কি, মাইকোপ্লাজমা, ব্লু গ্রেন অ্যালগি, স্পার্ম অ্যান্ড পিপিএলও। পিপিএলও পুরো কথাটা নিশ্চয়ই তোমরা জানো, পলিনিউমোনিয়া লাইক অর্গানিজম, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে স্মলেস্ট সেল বলা যেতে পারে পিপিএলওকে, ঠিক আছে।
তো মাইকোপ্লাজমা এটা এক ধরনের প্রোক্যারিওটিক সেল, তো আমাদের এইখানে এই অপশনে মাইকোপ্লাজমা হবে না, ঠিক আছে। ব্লু গ্রিন অ্যালগি এটাও এক ধরনের প্রোক্যারিওটিক সেল, এটাও হবে না এর মধ্যে, এরা প্রত্যেকে কিংডম মনিরার আন্ডারে আসে। পিপিএলও কিংডম মনিরার আন্ডারে আসে, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? স্পার্ম সেলস, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 43 অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 43 দেখো, এগুলো সিজিএল 2022-এর 12ই ডিসেম্বরের 3 তারিখে এটা এসেছিল থার্ড শিফটে, ঠিক আছে। এবং এগুলো কিন্তু সিজিএল মেন্স প্যাটার্নের কোয়েশ্চেন্স, ঠিক আছে, অর্থাৎ টায়ার 2 প্যাটার্নের কোয়েশ্চেন্স, ঠিক আছে। তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, মোটামুটি আমরা যে কোয়েশ্চেন্সগুলো সেট করেছি সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স, ঠিক আছে। যে আমি কোনোটা যদি না বলি তোমরা কিন্তু দেখতে পাবে এখানে স্ক্রিনে কিন্তু তোমাদের জন্য কিন্তু দিয়েই দেওয়া হচ্ছে সেই পোর্শনগুলো। চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। এ গ্রুপ অফ রাইবোসোমস অ্যাটাচ টু এমআরএনএ ইজ নোন অ্যাজ, ঠিক আছে। এমআরএনএ কোনটা? আমি আগের দিন কিছুটা বলেছি, আমাদের বেসিক টু অ্যাডভান্স ক্লাসে কিছুটা বলেছিলাম যে আরএনএর একটা টাইপ হচ্ছে এমআরএনএ, পুরো নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যার কাজ যে জেনেটিক ইনফরমেশনসগুলো ডিএনএর মধ্যে থাকে ও ট্রান্সক্রিপশন প্রসেসে সেই জেনেটিক ইনফরমেশনসগুলো কপি করে সেটাকে রাইবোসোমের কাছে নিয়ে আসে ফর ডিকোডিং, যাতে ওই জেনেটিক ইনফরমেশনসগুলোকে ডিকোড করে সেখান থেকে প্রোটিন সিনথেসিস হয়। এখন কি হয়, অনেক সময় দেখা যায় যে একটা এমআরএনএ যেটা, সেটা হচ্ছে একটা থ্রেড লাইক স্ট্রাকচার, একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড থ্রেড লাইক স্ট্রাকচার। এর ওপর রাইবোসোমগুলো, ঠিক রাইবোসোমে তোমরা জানো দুটো সাব ইউনিট, তো দুটো সাব ইউনিট এইরকমভাবে ওই একটা সিঙ্গেল এমআরএনএর ওপর আটকে থাকে, ঠিক আছে। দুটো সাব ইউনিটের মাঝখানে এমআরএনএ জেনারেলি অ্যাটাচড হয়ে যায়। তো ছবিটা দেখতে লাগে কিছুটা এরকম, অর্থাৎ একটা বিডসের মতো একটা থ্রেডস, তার উপর যেন অনেকগুলো বিডস বা পুঁথি রাখা হয়েছে, ঠিক পুঁথির মালার মতো, ঠিক আছে। তো এই যে স্ট্রাকচারটা এখানে কি হয়, এখানে প্রত্যেকটা রাইবোসোম থেকেই পরপর অ্যামাইনো অ্যাসিড জুড়ে প্রোটিন তৈরি হচ্ছে, ঠিক আছে, বা প্রোটিন না, প্রথমে তৈরি হয়ে যেটা সেটাকে বলা হয় পলিপেপটাইড চেন, এবং প্রত্যেকটাতেই দেখা যায় প্রত্যেকটা রাইবোসোম থেকে এরকম পলিপেপটাইড চেনগুলো নির্গত হয়েছে, ঠিক আছে। যাই হোক, তো এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি যে একটা এমআরএনএ, একটা সিঙ্গেল এমআরএনএ, এই যে ছবিটা রয়েছে মাঝখানে লম্বা যেটা গেছে এটা হচ্ছে এমআরএনএ, একটা সিঙ্গেল এমআরএনএর উপর এতগুলো আরএনএ পরপর আটকে রয়েছে। এই স্ট্রাকচারটাকে বলা হয় কি? এই স্ট্রাকচারটাকে বলা হয় পলিজোমস, ঠিক আছে। তাহলে এখানে যেটা জানতে চাই যে গ্রুপ অফ রাইবোসোমস অ্যাটাচ টু এমআরএনএ ইজ নোন অ্যাজ পলিজোমস, ঠিক আছে। অনেকগুলো রাইবোসোমসকে একসাথে বলা হয় কি? পলিজোমস, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পলিজোমস। পলিপেপটাইড কি? পলিপেপটাইড বেসিক্যালি কাকে বলা হচ্ছে তোমরা জানবে হয়তো। প্রোটিন যে টাইপের খাবার আমরা খাই, অর্থাৎ ডিমের সাদা অংশটাতে থাকে কিংবা মাছ মাংসে যে প্রোটিন থাকে, সেই প্রোটিন মূলত তৈরি হয় কি, একদম বেসিক ইউনিট যদি দেখা যায় সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন তৈরির অনেকগুলো ধাপ রয়েছে, এটা আমরা বায়োমলিকিউলসে ক্লাস যখন করব তখন চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনে আমরা আলোচনা করব ডিটেলসে। তো প্রোটিনের বেসিক ইউনিট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডরা একে অন্যের সাথে পেপটাইড বন্ড নামে একটা বিশেষ রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে একটা চেন ফর্ম করে, সেই চেনটাকে বলা হয় পলিপেপটাইডস, ঠিক আছে। পলিমার কাকে বলা হচ্ছে? পলিমার অ্যান্ড মোনোমার। মোনোমার হচ্ছে কোনো একটা ইউনিট, সেই ইউনিটটা বারবার একই ইউনিট জুড়ে যদি একটা স্ট্রাকচার ফর্ম করে তখন তাকে বলা হয় পলিমার। যেমন জানবে গ্লুকোজকে যদি আমি একটা ইউনিট ধরি, পরপর অনেকগুলো গ্লুকোজ তারা কেমিক্যালি কম্বাইন করে ফর্ম করে গ্লুকোজের পলিমার, যেটাকে বলা হয় স্টার্চ, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর পেয়ে গেলাম, দ্যাট ইজ পলিজোমস, অপশন বি, ঠিক আছে। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন একটা ম্যাচ দ্য কলম আবার, এবং ম্যাচ দ্য কলম এর সাথে কলম বি আমাকে করতে বলেছে, এবং আমরা একই প্রসেসে করব। আমরা প্রথমে 1 2 3 4 লিখে নেব, এবং তারপরে দেখব কোন ক্রাইটেরিয়াটা ম্যাচ করছে। তো প্রথম যেটা রয়েছে, এদিকে রয়েছে কতগুলো সেল অর্গানেলসের নাম, এবং এদিকে যেটা রয়েছে কতগুলো ফাংশনস রয়েছে সেল অর্গানেলসের, অর্থাৎ কোন সেল অর্গানেলসের কি কাজ সেটা আমাদের এই কলম ম্যাচ করে দেখতে হবে, ঠিক আছে। আমাদের এখানে কলম এ তে প্রথম যেটা রয়েছে মাইটোকন্ড্রিয়ার কাজ আমরা কি বলেছিলাম? মাইটোকন্ড্রিয়া সমস্ত ধরনের যে রেসপিরেশন মেটাবলিজম যেগুলো, সেই রেসপিরেশন মেটাবলিজমগুলো মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়ে থাকে, এবং রেসপিরেশন মেটাবলিজমে কি হয়? এনার্জি জেনারেট করে সেলের ভিতরে, ঠিক আছে। তাহলে এনার্জি জেনারেশন কোথায় রয়েছে? ডি তে রয়েছে। তাহলে 1 এর সাথে কোনটা আসছে? 1 এর সাথে ম্যাচ হচ্ছে এখানে ডি, তাহলে আমরা পাশে লিখি 1 এর পাশে ডি।
আচ্ছা, সেকেন্ড যেটা আছে রাইবোজোম। রাইবোজোম কাজ কি? রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। তার কারণ কি? আমরা একটু আগেই দেখলাম রাইবোজোম মেনলি প্রোটিন সিনথেসিস করে, পলিপেপটাইড তৈরি হয় রাইবোজোমের মধ্যে। তাহলে এখানে এটা চলে যাচ্ছে রাইবোজোমের সাথে, প্রোটিন সিনথেসিস। তারপরে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কি? নিউক্লিয়াস হচ্ছে সমস্ত সেলুলার অ্যাক্টিভিটিগুলোকে নিউক্লিয়াস রেগুলেট করে, সেই জন্য নিউক্লিয়াসকে ব্রেন অফ সেলসও বলা হয়। তো তাহলে এখানে রয়েছে বিতে, দেখো রয়েছে রেগুলেশনস অফ অ্যাক্টিভিটি অফ সেলস, তাহলে নিউক্লিয়াস চলে যাচ্ছে এখানে। এবং লাস্ট লাইসোজোম। আমরা বলেছিলাম যে কোনো ধরনের ডাইজেশন, সেলুলার ডাইজেশন লাইসোজোমের উপর ডিপেন্ড করে, তো সিটা চলে আসছে লাইসোজোমের কাছে। তাহলে 1 এর সাথে গেছিল ডি, 2 এর সাথে গেছিল এ, 3 এর সাথে গেছিল বি, এবং 4 এর সাথে এসছে সি, ডি এ বি সি। তাহলে দেখি আমাদের কোন অপশনটা যাচ্ছে। লাস্ট অপশনটা যদি দেখি ডি এ, 3 বি এবং 4 সি, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ম্যাচ করে 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 দেখলাম। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেনে। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 46, 5/12/2022 ফোর্থ শিফটের কোয়েশ্চেন্স। তো এখানে কোয়েশ্চেনটা অ্যান আনডিফারেন্সিয়েটেড লেয়ার ড্যাশ প্রেজেন্স বিটুইন দ্য এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। এটা হচ্ছে এক্টোডার্ম এন্ডোডার্ম হচ্ছে বেসিক্যালি দুটো জার্ম লেয়ার, এবং লোয়ার যে অর্গানিজমস তাদের বডিতে এক্টোডার্ম এন্ডোডার্ম তাদের অ্যাডাল্ট ফেজও দেখতে পাওয়া যায়। এবং সেই অবস্থায় এই যে দুটো লেয়ার, বডির দুটো লেয়ার, তাদের মাঝখানে কোন পোর্শনটা থাকে? 4টে অপশান, সিলিয়া, অ্যাসিলোমিয়া, তারপর রয়েছে অপশন সি অ্যাক্টিনোগ্লিয়া, এবং অপশন ডি মেসোগ্লিয়া। তো এখানে সঠিক উত্তর হবে মেসোগ্লিয়া। একটো এন্ডো, তার মধ্যেখানে একটা জিনিস থাকে, মনে রাখবে মেসো। এগুলো যে কিছু ট্রিক্স, এগুলো বায়োলজি সব যে বায়োলজি কেন জিএস পেপারে সব যে আমাদের জানা পড়বে তা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে অপশনস দেখেও কিন্তু আমাদের অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, যেমন একটো এন্ডোর বিটুইন, সেটা একটোডার্ম এন্ডোডার্মের মাঝখানে মেসোডার্ম হোক, কিংবা এদের যারা একটু আন্ডার ডেভেলপড অর্গানিজম তাদের ক্ষেত্রে মেসোগ্লিয়া হোক, মেসো কথাটা কিন্তু থাকবে, সেটা দেখে তোমরা কিন্তু বুঝে নেবে। কোয়েশ্চেন নাম্বার 46 এর পরে আসছে কোয়েশ্চেন নাম্বার 47, আইডেন্টিফাই দ্য ফাংশন অফ প্লাজমিড ডিএনএ। ঠিক আছে, ফাংশন অফ প্লাজমিড ডিএনএ। প্লাজমিড ডিএনএ কি সেটাকে একটু জানি। এটা এসএসসি সিজিএল 6 ডিসেম্বর 2022 থার্ড শিফটের কোয়েশ্চেন্স। তো প্লাজমিড ডিএনএ বেসিক্যালি কি আমরা একটু দেখি একটা ব্ল্যাঙ্ক পেজে। একটা প্রোক্যারিওটিক সেল যদি আমি ড্র করি, একটা ব্যাকটেরিয়াল সেল ধরে নাও। ঠিক আছে, ব্যাকটেরিয়াল সেলের মধ্যে কি থাকে? ব্যাকটেরিয়াল সেলের মধ্যে কোনো প্রপার নিউক্লিয়াস থাকে না। আমরা সেল ওয়াল টোয়ালের দিকে যাচ্ছি না, আমরা নিউক্লিয়াসে সরাসরি চলে যাচ্ছি। তো ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মধ্যে কোনো রকম নিউক্লিয়াস থাকে না, সেখানে কি থাকে? একটাই ডিএনএ এরকম কয়েলড হয়ে নিউক্লিয়েড স্ট্রাকচার ফর্ম করে। ঠিক আছে, এটাই এদের সমস্ত সেলুলার অ্যাক্টিভিটিগুলোকে কন্ট্রোল করে। কিছু কিছু ব্যাকটেরিয়াতে দেখা যায় অ্যাডিশনাল টু দিস আর একটা সার্কুলার এরকম ডিএনএর পোর্শন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এক্সট্রা আরেকটা অ্যাডিশনাল ডিএনএ পোর্শন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই ডিএনএটাকেই বলা হচ্ছে প্লাজমিড ডিএনএ। কেন থাকে প্লাজমিড ডিএনএ? প্লাজমিড ডিএনএ যে ব্যাকটেরিয়াগুলোকে থাকে তাদেরকে বলা হয় এ প্লাস ব্যাকটেরিয়া, এবং অনেক সময় ব্যাকটেরিয়ারা এই প্লাজমিড এক্সচেঞ্জও করে। কিছু প্লাজমিডকে রেপ্লিকেট করে সেটা এ মাইনাস, অর্থাৎ যার দেহে প্লাজমিড নেই ওরা তার দেহে একটা সাইটোপ্লাজমিক ব্রিজ ফর্ম করে পাঠিয়েও দেয়। ঠিক আছে, বেসিক্যালি ওইটাকেই ব্যাকটেরিয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই প্লাজমিড ডিএনএটা কী করে? ব্যাকটেরিয়াদের জানবে, ব্যাকটেরিয়াদের কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্টিবডি বা ওদের বিভিন্ন ধরনের মানে কেমিক্যালসের এগেনস্টে কিন্তু ওদের সার্ভাইভ করতে হয়। এছাড়া আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করি বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, সেই অ্যান্টিবায়োটিকগুলো বিভিন্ন ব্যাকটেরিয়াকে মারতে পারে। তো যদি কেউ কখনো এই ধরনের মানে এই ব্যাকটেরিয়া কালচারের রিপোর্ট দেখে থাকো, সেখানে আরেকটা অ্যাডিশনাল রিপোর্ট হয়, যেখানে একদিকে থাকে কী কী অ্যান্টিবায়োটিক্স এবং আরেকদিকে লেখা থাকে সেন্সিটিভ না রেজিস্ট্যান্ট। ঠিক আছে, রেজিস্ট্যান্ট অর্থাৎ সেই ব্যাকটেরিয়াটার ওপর ওই অ্যান্টিবায়োটিকটা কোনো কাজ করবে না। একটা পার্টিকুলার অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে, তার করসপন্ডিং এদিকে জাস্ট লেখা থাকে এস বা আর। এস মানে সেন্সিটিভ, আর মানে রেজিস্ট্যান্স। সেন্সিটিভ মানে সেই ব্যাকটেরিয়াটা, যে ব্যাকটেরিয়াটাকে কালচার করে টেস্ট করা হয়েছে তার উপর ওই অ্যান্টিবায়োটিকটা কাজ করবে, অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়াটাকে শেষ করে দেবে। কিন্তু আর যদি লেখা থাকে তার মানে বুঝতে হবে ওই অ্যান্টিবায়োটিকে ওই ব্যাকটেরিয়ার উপর আর কোনো কাজ হবে না। ঠিক আছে, অর্থাৎ ব্যাকটেরিয়াটা ইভলভ করেছে নিজেকে। ঠিক আছে, ইভলভ করেছে মানে এর ইভলভিউশনটা কীরকমভাবে হয়? জেনেটিক চেঞ্জেসের মারফত হয়। আজকের একটা অ্যান্টিবায়োটিক একটা ব্যাকটেরিয়ার উপর কাজ করছে, আজ থেকে 10 বছর পরে কিন্তু সেটা নাও করতে পারে। তার মধ্যে ব্যাকটেরিয়াটা কিন্তু নিজেকে ইভলভ করে নিতে পারে। ঠিক আছে, তো এই যে ইভলভ করছে, এই যে ওই অ্যান্টিবায়োটিকটাকে রেজিস্ট্যান্ট করছে, এই রেজিস্ট্যান্সের ক্ষমতাটা ওকে কে দেয়? সেই রেজিস্ট্যান্সের ক্ষমতাটা ওকে দেয় এই প্লাজমিড।
ঠিক আছে। প্লাজমিড আর প্লাস্টিড দুটো কিন্তু কেউ কনফিউজড হবে না, প্লাস্টিড কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট প্ল্যান্ট সেলের মধ্যে থাকে, প্লাজমিড থাকে কেবলমাত্র ব্যাকটেরিয়ার মধ্যে। এই প্লাজমিড ডিএনএতে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এই জিনগুলো কিন্তু বেসিক্যালি ওই ধরনের কিছু স্পেসিফিক অ্যান্টিবায়োটিককে ওদের দেহে কোনো রকম সমস্যা তৈরি করতে দেয় না, ঠিক আছে। তো তাহলে আমরা আবার কোয়েশ্চেনটাতে ফিরে যাই, অপশনসগুলো দেখি। টু হেল্প ইন দ্য ফরমেশনস অফ আরএনএ নয়, তাহলে এটা হচ্ছে না। টু ফর্ম ব্লাড সেলস কখনোই নয়, প্লাজমিড ডিএনএ মানে সেটা ব্যাকটেরিয়াদের সাথে ব্লাড সেলস কি করবে, তাদের একটাই সেলের গল্প। টু কনফার সার্টেন ইউনিক ফেনোটাইপিক ক্যারেক্টারিস্টিক্স টু ব্যাকটেরিয়া, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর এখানে, ঠিক আছে। কনফার সার্টেন ইউনিক ফেনোটাইপিক ক্যারেক্টারিস্টিক, ব্যাকটেরিয়াকে কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স প্রোভাইড করছে, ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, ঠিক আছে। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 48। ড্যাশ ইজ আ গ্রুপ অফ সেলস সিমিলার ইন স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস। এটা আমাদের বেসিক টু অ্যাডভান্সের একদম ফার্স্ট ক্লাসে তোমরা দেখবে আমাদের ডিসকাস করা হয়েছিল যে এই যে ব্যাকটেরিয়ার মধ্যে যে গ্রুপ অফ সেল, আমরা যখন ওইখানে লেভেল অফ অর্গানাইজেশন যখন দেখেছিলাম তখন আমরা এটা মেনলি বলেছিলাম গ্রুপ অফ সেলস যখন সিমিলার হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশনে তখন তাকে কি বলা হয়, তাকে বলা হয় কি অর্গান সিস্টেম না, অর্গ্যান না, টিস্যু হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হচ্ছে টিস্যু, ঠিক আছে। কিছু একই ধরনের কাজ করে এবং একই ধরনের স্ট্রাকচার, এই ধরনের সেলগুলোকে, এই ধরনের সেলের ক্লাস্টারকে বলা হয় কি টিস্যু। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 49। সেল অফ মেরিস্টেমেটিক টিস্যু ল্যাক ড্যাশ। মেরিস্টেমেটিক টিস্যু বলতে কাকে বোঝানো হয়, মেরিস্টেমেটিক টিস্যু হচ্ছে, এবং এটা দেখো এসছে সিজিএল 13/12/2022, 13 ডিসেম্বর 4th শিফটে এই কোয়েশ্চেনটা কিন্তু এসেছিল, ঠিক আছে। তো মেরিস্টেমেটিক টিস্যু সেলে যে মেরিস্টেমেটিক টিস্যু কাকে বলা হচ্ছে, মেরিস্টেমেটিক টিস্যু বেসিক্যালি দেখতে পাওয়া যায় প্ল্যান্টসে। প্ল্যান্টসে দু ধরনের টিস্যু থাকে, পার্মানেন্ট টিস্যু অ্যান্ড মেরিস্টেমেটিক টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু হচ্ছে প্ল্যান্টসে গ্রিন অ্যান্ড কম্প্যারেটিভলি সফট ইয়ঙ্গার পার্টগুলোতে মেরিস্টেমেটিক টিস্যু থাকে, যারা কমপ্লিটলি আনডিফারেন্সিয়েটেড হয়, অর্থাৎ এই যে টিস্যুর ভিতরে যে সেলগুলো থাকে সেখান থেকে যে কোনো ধরনের টিস্যুর সেল ফর্ম হতে পারে। দে আর ক্যাপেবল টু বিং ট্রান্সফর্মড ইন্টু এনি কাইন্ডস অফ টিস্যু, ঠিক আছে। তো এই মেরিস্টেমেটিক টিস্যুগুলো কন্টিনিউয়াসলি ডিভাইড করতে থাকে, এদের কাজ হচ্ছে একমাত্র ডিভাইড করতে থাকো, ল্যাটেরালি ডিভাইড করতে থাকো বা লঙ্গিটিউডিনালি ডিভাইড করতে থাকো, করে করে প্ল্যান্টসের শেপটাকে আস্তে আস্তে ইনক্রিজ করা, প্ল্যান্টসকে চওড়ায় এবং লম্বায় বাড়ানো কিন্তু কাজ হচ্ছে এই মেরিস্টেমেটিক টিস্যু। এবং মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে কোন জিনিসটা থাকে না, সেলুলোজ ওয়াল এদের ক্ষেত্রে থাকে, সাইটোপ্লাজম থাকে অবশ্যই, সেল মানে সেখানে সাইটোপ্লাজম থাকবে, আর নিউক্লিয়াসও থাকবে যেহেতু প্ল্যান্ট ইউক্যারিওটিক সেলস। আচ্ছা থাকে না তাহলে কোনটা থাকে না, হচ্ছে এদের প্রপার ভ্যাকুয়ালস থাকে না, ঠিক আছে। সেলুলোজ ওয়াল থাকে মেরিস্টেমেটিক টিস্যুর, সাইটোপ্লাজম নিউক্লিয়াস সব থাকে, শুধু ভ্যাকুয়ালসটা থাকে না, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি ভ্যাকুয়ালস, ঠিক আছে। এখানে একটা কথা একটু তোমাদের বলে দিই, নিউক্লিয়াসটা কি, এটা প্রথম শোনার জন্য মনে হচ্ছে আমরা তো নিউক্লিয়াস জানি, নিউক্লিয়াস কি, তো কনফিউজ হওয়ার কিছুই নেই। নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিয়াসের প্লুরাল ফর্ম, নিউক্লিয়াসকে প্লুরালে বলা হয় নিউক্লিয়াস, একসাথে অনেকগুলো নিউক্লিয়াস থাকলে সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা এরপরে আমরা আমাদের সিজিএল এর যে ডিসকাশন হয়ে গেল সিজিএল এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো নিয়ে, এরপরে আমরা আসি এসএসসি সিপিওতে প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন্সগুলো এসছে সেই কোয়েশ্চেন্সগুলো নিয়ে, ঠিক আছে। সবাই একটু লক্ষ্য রাখো। তো কোয়েশ্চেন নাম্বার 50, dash is the most abundant molecules in cells accounting for 70% or more of total cell mass, ঠিক আছে। অর্থাৎ সাইটোপ্লাজম বা সেলের বলতে গেলে কোন নিচে যে চারটে অপশনস রয়েছে এর মধ্যে কোনটা সেলের 70% বা তারও বেশি পোর্শন অ্যাকোয়ার করে থাকে, মেজর পার্টস অফ সেল যদি বলা হয় সেটা কি, চারটে অপশন নিউক্লিক অ্যাসিড, লিপিড, প্রোটিন, ওয়াটার, সঠিক উত্তর হচ্ছে ওয়াটার, ঠিক আছে। একটা সেলের সাইটোপ্লাজম ম্যাক্সিমামটাই ওটা ওয়াটার দিয়ে তৈরি হয়, এবং পুরো অল ওভার সেলের রেসপেক্টে যদি দেখি ওয়াটার হচ্ছে 70% বা তার বেশি থাকে কিন্তু একটা সেলের মধ্যে, ঠিক আছে। এবং এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা সিপিওতে রয়েছে ঠিকই কিন্তু প্রিভিয়াস ইয়ার সিজিএল এমটিএসেও কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে,
Question number 51. Which protein protects the epithelial cell from damage? Epithelial cell কে ড্যামেজ থেকে হেল্প করে কোন ধরনের প্রোটিন? এখানে কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে কেরাটিন প্রোটিন। ঠিক আছে, কেরাটিন প্রোটিন এপিথেলিয়াল সেলগুলোকে ড্যামেজ থেকে রক্ষা করে। তো এপিথেলিয়াল সেল কি? এপিথেলিয়াল সেল মানে হচ্ছে জেনারেলি কোনো অর্গ্যানসের আউটার সাইড বা একদম ইনার সাইডস বা আমাদের স্কিন এই পোর্শনগুলোতে যে সেলগুলো থাকে তাদেরকে বলা হয় এপিথেলিয়াল সেল, এবং এখানে যে টিস্যুটা ফর্ম করে এই টিস্যুটাকে বলা হয় এপিথেলিয়াল টিস্যু। এই এপিথেলিয়াল টিস্যুর মধ্যে কি থাকে? কেরাটিন প্রোটিন থাকে। আমাদের চুলেও থাকে এই প্রোটিনটা, কেরাটিন প্রোটিনটা তোমরা জানবে। কোলাজেন মনে রাখবে, কোলাজেন কিন্তু থাকে আমাদের মাসেলসে। মাসেলস এছাড়া আমাদের যে লিগামেন্টস হয় সেখানেও কিন্তু কোলাজেন প্রোটিন থাকে। ঠিক আছে, মাসেলস অ্যান্ড লিগামেন্ট। ঠিক আছে, মাসেলসের মধ্যে কিছুটা পরিমাণে কোলাজেন থাকে, লিগামেন্টসের মধ্যে কোলাজেন থাকে। অ্যাক্টিন অ্যান্ড মায়োসিনস এরা হচ্ছে পুরোপুরিভাবে থাকে মাসেলসের মধ্যে। মাসেলসের মেজর যে প্রোটিনটা থাকে দ্যাট ইজ অ্যাক্টিন অ্যান্ড মায়োসিনস। ঠিক আছে, আর কেরাটিন কোথায় থাকে? আমাদের চুলে থাকে, নখে থাকে অ্যান্ড স্কিনে থাকে। হেয়ার, নেলস, ঠিক আছে, স্কিন, এখানে মেনলি কেরাটিন প্রোটিন কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কেরাটিন আমাদের এপিথেলিয়াল সেলগুলোকে কোনো ড্যামেজ থেকে প্রোটেক্ট করছে। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 52. দ্য এন্টায়ার কন্টেন্ট অফ এ লিভিং সেল ইজ নোন অ্যাজ ড্যাশ হুইচ ইনক্লুডস দ্য সাইটোপ্লাজমস অ্যান্ড দ্য নিউক্লিয়াস। ঠিক আছে, তো লিভিং সেলের এন্টায়ার যে লিভিং কন্টেন্টটা যেটা থাকে, যেটা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস কন্টেন্ট করছে, তাকে কি বলা হয়? এটাও কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে। চারটে অপশনস: মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্রোটোপ্লাজম, সেল মেমব্রেনস। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রোটোপ্লাজমস। ঠিক আছে, প্রোটোপ্লাজম মানে বেসিক্যালি কি? প্রোটোপ্লাজম মানে আমরা বলেছিলাম সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে একত্রে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। তো একটা সেলের বেসিক কম্পোনেন্টস যদি বলা হয় প্রোটোপ্লাজম এবং সেল মেমব্রেন, প্রোটোপ্লাজমের মধ্যে আবার এই দুটো থাকে, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। আমাদের নেক্সট কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেন নাম্বার 53. In normal cells, the process of the flow of genetic information from DNA to RNA is called. নর্মাল সেলের মধ্যে ডিএনএ থেকে আরএনএ, এটা আমরা আগে একটা কোয়েশ্চেনেও আলোচনা করেছিলাম। ডিএনএ থেকে আরএনএতে যে প্রসেসে এই যে ডিএনএর মধ্যে থাকা যে ইনফরমেশনসগুলো, যে জেনেটিক ইনফরমেশনসগুলো আরএনএতে আসছে, সেই প্রসেসটাকে কি বলা হয়? যদিও এটা জেনেটিক্সের একটা ইম্পর্টেন্ট পার্ট, বাট সেলের মধ্যেও এটাকে ইনক্লুড করা যায়। এই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশনস। ঠিক আছে, ট্রান্সক্রিপশন, ট্রান্সপোর্টেশন তো হবে না, কোনো সাবস্টেন্সকে নিয়ে যাওয়া নিয়ে আসা হচ্ছে ট্রান্সপোর্টেশন। ট্রান্সলোকেশনও হবে না। ট্রান্সলোকেশন বলতে বেসিক্যালি ফ্লোয়েম, প্ল্যান্টসের ফ্লোয়েম টিস্যুর মধ্যে দিয়ে ফুড ট্রান্সপোর্টেশনটাকে বলে ট্রান্সলোকেশনস। ট্রান্সলেশনটা মনে রাখবে, ট্রান্সলেশনটা হচ্ছে প্রোটিন সিনথেসিস হচ্ছে আরএনএর ভিতরে, রাইবোজোমের ভিতরে আরএনএ থেকে আরএনএকে ডিকোড করে, এমআরএনএকে ডিকোড করে যে প্রোটিন তৈরি হচ্ছে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। তো এই ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন এবং এর সাথে আরেকটা প্রসেস আছে যেটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশনস। এই তিনটে প্রসেসকে একত্রে বলা হয় সেন্ট্রাল ডগমা। ঠিক আছে, এই তিনটে প্রসেসকে একসাথে বলা হয় সেন্ট্রাল ডগমা। কি কি প্রসেস আছে? নাম্বার 1 থেকে ডিএনএ রেপ্লিকেশন, যেখানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়। তারপর ডিএনএ থেকে ইনফরমেশনস কপি করা, যেটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এবং সেই কপিড ইনফরমেশনটাকে ডিকোড করে সেখান থেকে প্রোটিন সিনথেসিস করা, দ্যাট ইজ নোন অ্যাজ ট্রান্সলেশন। তিনটে প্রসেস মিলে তৈরি হচ্ছে সেন্ট্রাল ডগমা। চলে যাব আমাদের পরবর্তী কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 51, সিপিও 10/11/2022 কোয়েশ্চেন, ইভিনিং শিফটেড। Which cell organelle is an overlapping membranous sac with endoplasmic reticulum-like thickness that helps in processing and packaging protein and lipid? এই কোয়েশ্চেনটাও তাহলে দেখো, এটাও কিন্তু আমাদের রিপিট হচ্ছে, তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্যাটার্নের মধ্যে পড়ছে।
প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং প্রোটিনস, লিপিড মলিকিউল, স্পেশালি স্টেবল প্রোটিনস। তার মানে এটা সোজা কথায় সেই সেল অর্গানেলসের কথা জানতে চেয়েছে যেটা ওভারল্যাপিং কিছু স্যাক দিয়ে তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো ঠিক, এবং কাজ কি তার, দ্যাট হেল্পস ইন প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং প্রোটিন। তাহলে প্রোটিন প্যাকেজিং যখনই আসছে, প্রোটিন অ্যান্ড লিপিডসের প্যাকেজিং যখনই আসছে, তখন বুঝতে হবে কোন সেল অর্গানেলসের কথা বলা হচ্ছে, দ্যাট ইজ গলগি বডিস। ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করে সোজা গলগি বডিসে আমরা ক্লিক করে দেবো এক্সামের সময় যখনই দেখবো এই কথাগুলো থাকবে, প্যাকেজিং অফ প্রোটিন অ্যান্ড লিপিডস এটসেট্রা। ঠিক আছে, এখানে ওভারল্যাপিং বলা হচ্ছে কেন, কারণ গলগির যে মেমব্রেনসগুলো থাকে তোমরা জানো যে গলগির সিস্টার্নি এরকমভাবে এরা ওভারল্যাপ করে একে অন্যকে। ঠিক আছে, সেই জন্য ওভারল্যাপিং মেমব্রেনাস স্যাক বলা হচ্ছে এদের। চলে আসছে আমাদের সিপিওর এক্সামের প্রিভিয়াস ইয়ারের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 55, যেটা বলা হচ্ছে হুইচ থিন ফ্লেক্সিবল ব্যারিয়ার সেপারেটস দ্য ইন্টারনাল এনভায়রনমেন্টস অফ সেল ফ্রম দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড। ঠিক আছে, সেলের বাইরের যে ফ্লুইড রয়েছে তার থেকে, বা সেলের বাইরে ফ্লুইড থাকুক কি যাই থাকুক, ওই এনভায়রনমেন্ট থেকে সেলটাকে প্রোটেক্ট করছে সেলের কোন পোর্শন, কোন থিন ফ্লেক্সিবল পোর্শন, সাইটোপ্লাজমিক মেমব্রেন, রেস্ট্রিকশন ব্যারিয়ার, নিউক্লিয়ার এনভেলপ, প্লাজমা মেমব্রেন। তো এখানে কোনটা হবে, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন একটা সেলকে তার আউটসাইডে যা কিছু রয়েছে, এইটা যদি সেল হয়, এটা তার নিউক্লিয়াস ধরে নিচ্ছি, এই সেল এবং আউটসাইড পোর্শনে যা কিছু আছে তা কিছু থেকে কিন্তু প্লাজমা মেমব্রেনই মেনলি সেলের ইনার পার্টগুলোকে, ইনার পোর্শনটা, ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে সেপারেট করে রেখেছে। ঠিক আছে, এরপর আমরা দেখব প্রিভিয়াস ইয়ার পিএসসি, ডব্লিউবিপিএসসি যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেল ওরিয়েন্টেড, সেগুলো কী কী আছে একটু দেখবো। বেসিক্যালি আমরা এতক্ষণ যা আলোচনা করেছি ডব্লিউবিপিএসসিতেও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন্সগুলোই আসে। ঠিক আছে, এর বাইরে থেকে সাধারণত, এই বাইরে থেকে বলতে এই প্যাটার্নের বাইরে কিন্তু কখনো যায় না ডব্লিউবিপিএসসিও। ঠিক আছে, সোর্স তো একটাই, তাও কতগুলো ইউনিক যেগুলো এসএসসিতে পাওয়া যায়নি, ডব্লিউবিপিএসসিতে রিসেন্ট যেগুলোতে দেখা গেছে সেগুলো আমরা একটু দেখি। তো ডব্লিউবিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আমরা শুরু করি। লেট স্টার্ট। আমাদের প্রথম কোয়েশ্চেন সেখানে যেটা আসছে, নিউক্লিয়াস অফ লিভিং সেল ওয়াজ ডিসকভার্ড বাই, লিভিং সেলের নিউক্লিয়াস কে ডিসকভার করেছিলেন, চারটে অপশনস, চার্লস ডারউইন, রবার্ট হুক, গ্রেগর মেন্ডেল, রবার্ট ব্রাউন। তো এখানে চার্লস ডারউইন হবে না, চার্লস ডারউইন মেনলি জড়িত আছেন ইভলিউশনস আর কীভাবে হয়েছিল তার উপর, অরিজিন অফ স্পিসিসের উপর। রবার্ট হুক উনি সেল ডিসকভার করেছিলেন, নট নিউক্লিয়াস। গ্রেগর মেন্ডেল জেনেটিক্সের সাথে জড়িত, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে রবার্ট ব্রাউন। তাহলে রবার্ট ব্রাউন ওয়াজ দ্য ডিসকভারার অফ নিউক্লিয়াস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। সেল ওয়াল অফ জাইলেম ইজ রিচ ইন, সেল ওয়াল অফ জাইলেম মানে জাইলেম হচ্ছে বেসিক্যালি প্ল্যান্টসের ট্রান্সপোর্টিং টিস্যু, প্ল্যান্টসের মধ্যে ওদের ওয়াটার ট্রান্সপোর্টিং টিস্যু, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে রুটস থেকে ওয়াটারকে কালেক্ট করে তাকে পাতায় পৌঁছে দেওয়া, এই কাজটা করে থাকে জাইলেম। এবং জাইলেমের মধ্যে যে কম্পোনেন্টসগুলো থাকে তার মধ্যে একটা কম্পোনেন্টসের নাম বলছি, দ্যাট ইজ জাইলেম প্যারেনকাইমা। এর নাম বলছি কেন, কারণ এটাই হচ্ছে জাইলেমের একমাত্র লিভিং কম্পোনেন্টস। বাদবাকি যে পুরো কম্পোনেন্টসগুলো থাকে, বাদবাকি যা কিছু থাকে, ট্রাকিয়া, জাইলেম ফাইবার, এরা সবাই কিন্তু নন লিভিং কম্পোনেন্টস। তো জাইলেমের এই যে স্ট্রাকচার যদি দেখা যায়, ওদের সেল ওয়াল যদি দেখা যায়, ডব্লিউবিসিএস মেন 2017 কোয়েশ্চেন এটা। তো জাইলেমের স্ট্রাকচার যদি দেখা যায়, সেখানে ওদের সেল ওয়ালে সব থেকে বেশি কোনটা থাকে, ওদের সেল ওয়ালে সব থেকে বেশি থাকবে লিগনিন। ঠিক আছে, বেসিক্যালি সেল ওয়াল মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, তো তার মধ্যে লিপিড প্রোটিন কখনোই হবে না। ঠিক আছে, স্টার্চ প্রোটিন মানে থাকলেও অল্প পরিমাণে থাকবে, মেন কম্পোনেন্টস কিন্তু হবে না। স্টার্চ কিন্তু কখনোই কোনো সেল ওয়ালের কম্পোনেন্টস না, স্টার্চ হচ্ছে স্টোরেজ ফর্মস অফ ফুড। স্টার্চও একটা পলিস্যাকারাইড কমপ্লেক্স কার্বোহাইড্রেট, বাট ওইটা স্টার্চ ফর্মে হচ্ছে প্ল্যান্টস ফুড স্টোর করে রাখে। সেল ওয়ালে কিন্তু কখনো স্টার্চ আসবে না, এটা মনে রেখে দেবে। ঠিক আছে, চলে যাচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 58, কুফার সেলস আর প্রেজেন্টস ইন হুইচ অর্গান, কোন অর্গানে কুফার সেলস দেখতে পাওয়া যায়? কুফার সেলস, এটা ডব্লিউবিসিএস মেন্স 2019 কোয়েশ্চেন্স এসেছিল। চারটে অপশনস, প্যানক্রিয়াস, লিভার, থাইরয়েড অ্যান্ড স্মল ইন্টেস্টাইন। সঠিক উত্তর হচ্ছে এখানে লিভার। লিভারের মধ্যে আরেকটা টাইপের সেল দেখা যায় যেটাকে বলা হয় হেপাটোসাইট সেলস। ঠিক আছে, হেপাটোসাইট সেল, হেপাটোসাইটসগুলো সেলের ভিতরে মেনলি অর্নিথিন সাইকেল বা অ্যামোনিয়া থেকে ইউরিয়া কনভার্সনটা হয়ে থাকে। কুফার সেলস হচ্ছে এক ধরনের ম্যাক্রোফাজ টাইপের, যার কাজ হচ্ছে লিভার সেলের ভিতরে যদি কোনো প্যাথোজেন এন্টার করে তো তাকে ফ্যাগোসাইটোসিস প্রসেসে খেয়ে নিয়ে মেরে দাও।
ঠিক আছে? তো বেসিক্যালি ওটা ডিফেন্সের সাথে রিলেটেড। কোয়েশ্চেন নাম্বার 59, দ্য ফান্ডামেন্টাল অর্গানাইজেশনস অফ ইউনিট অফ লাইফ। খুব বেসিক কোয়েশ্চেন্স কিন্তু এটা এসছে WCS মেন 2020-তে, খুবই বেসিক কোয়েশ্চেন্স, ঠিক আছে? কিন্তু এটা অনেকে ভুল করে, কারণটা হচ্ছে অপশনসগুলো যদি তোমরা দেখো, প্রোটিন, ডিএনএ, সেল, আরএনএ, তাহলে এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে প্রত্যেকটাই কিন্তু লাইফ সাস্টেন করার জন্য খুব 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 ইম্পর্টেন্ট কম্পোনেন্টস, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর হবে কোনটা? সেল, কারণ সেলের ডেফিনেশনেই বলে দেওয়া হচ্ছে সেল ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ বা সেল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সেল। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের পুরো সেল সিরিজে বলা যেতে পারে যতগুলো কোয়েশ্চেন্স আমরা ডিসকাস করলাম, আমরা বলেছিলাম তোমাদের শুরুতেই 60খানা কোয়েশ্চেনের সিরিজ, তো 60 আমাদের কোয়েশ্চেন নাম্বার 60, দ্যাট ইজ দ্য লংগেস্ট সেল ইন অ্যানিমেলস। অ্যানিমেলসের বডিতে লংগেস্ট সেল কোনটা? এটা WBCS প্রিলিমসের কোয়েশ্চেন্স 2014-তে এসেছিল। 4টে অপশন, নার্ভ সেল, হেপাটোসাইট, ব্লাড সেলস অ্যান্ড মাসেল সেলস। তো ন্যাচারালি এটা হবে কোনটা? নার্ভ সেলস, ঠিক আছে? নার্ভ সেলসকে কি বলা হয়? নিউরনস বলা হয়। এগুলো লংগেস্ট সেলস, এগুলোর হাইট 1 মিটার পর্যন্ত হতে পারে, 90 সেন্টিমিটার টু 1 মিটার পর্যন্ত এটার হাইট হতে পারে। হেপাটোসাইট সেলস আমরা বলেছি থাকে কোথায়? এরা থাকে লিভারে। ব্লাড সেলস তো আমরা জানি ব্লাডেই থাকে। অ্যান্ড মাসেল সেলসগুলোর ক্ষেত্রে মনে রাখবে মাসেল সেলসগুলো হয় সিনোসাইটস টাইপের। সিনোসাইটস মানে যেটা বোঝানো হচ্ছে যে এদের একটাই সেলের ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস কিন্তু এরা হোল্ড করে রাখতে পারে, ঠিক আছে? হোল্ড করা থাকে এদের মধ্যে, ঠিক আছে? তাহলে এই মোটামুটি আমাদের যাবতীয় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো আমরা চেষ্টা করলাম যতটা সম্ভব কভার করা তোমাদের জন্য। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ যদি লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমরা কিন্তু এই যে ভিডিওগুলো বানাই আমরা যথেষ্ট এফোর্ট দিচ্ছি। তো তোমাদের থেকে যদি ভালো আমরা ফিডব্যাক পাই, তোমাদের থেকে যদি আমরা সাবস্ক্রিপশান তোমরা যদি করতে থাকো, তাহলে সেটা কিন্তু আমাদের বাড়তি মোটিভেশন যোগাবে। আমরা ভবিষ্যতে আরও এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আমরা আরও বেশ কিছু চ্যাপ্টার সায়েন্সে আপকামিং আসবে তোমাদের আগামী পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন থাকবে বেসিক টু অ্যাডভান্স, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, প্রত্যেকটা টপিকের শেষে আমরা সেই টপিক থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স কী এসছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। এবং শুরুর দিকে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোই আমরা নিয়ে আসবো, যেখান থেকে প্রিভিয়াস ইয়ারে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স কিন্তু এসেছে, ঠিক আছে? তো অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে ভিডিওটা, তোমরা শেয়ার করবে, এবং তোমাদের অন্যান্য বন্ধুরা যারা এই কম্পিটিটিভ এক্সামের লাইনে আছে, যারা পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, তাদের সাথে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, এবং তোমাদের অবশ্যই বেস্ট অফ লাক থাকলো আগামী যে যে পরীক্ষাগুলো আসছে সেগুলোর জন্য। হ্যাভ এ নাইস ডে।